এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। গল্পের শুরুতে আকাশ আর ইরা বসে আছে বিয়ের পিড়িতে। আশেপাশে অনেক মানুষ তো আছেই, সাথে ওদের বাবা মা। কাজী বিয়ে পড়ানোর সময় ওখানে আবির এসে বাধা দেয়। এই বিয়ে বন্ধ করতে হবে। বিয়ে কেন বন্ধ হবে? তাছাড়া আবির, তোর কি এখনো শিখতে হয়নি যেখানে এসেছিস? আরে আমি না, আসলে তো ইরার অনেক বড় সর্বনাশ হয়েছে। তো সর্বনাশ তো হয়েছে তুই আসার আগে। আমার জন্য সর্বনাশ হয়নি, সর্বনাশ হয়েছে আকাশের জন্য। আর আমি সে সত্যিটা আপনাদের জানাতে এসেছি। এখানে আবির কোনো সত্যি জানতে এসেছে। কি এমন সত্যি যা আবির ইরার বিয়ের সময় বলতে এসেছে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের আগে এটা জানতে হবে আকাশ আর ইরার বিয়ে অবস্থা কিভাবে তৈরি হলো। তাহলে আমাকে কয়েকটা মাস পেছনে আসতে হবে। সেজন্য আপনাদের আগে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকি। আকাশ, এই আকাশ, হ্যাঁ বল। তুমি আমার বাবার কাছে কখন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? তুমি তো জানোই আমার বর্তমান অবস্থা কেমন যাচ্ছে। তোমার বাবার সামনে কিভাবে যাব? আমি এত কিছু জানি না। বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করবে সামনের মাস থেকে। তুমি যদি 1 মাসের ভিতরে কোনো কিছু না করতে পারো, আমি প্রথমত তোমাকে গুলি করে মারবো, তারপর আমি নিজে মরবো। কথাটা মনে রেখো। কথাগুলো বলে ইরা ওর গাড়িতে করে চলে যায়। এদিকে ওখানেই বসে থাকে আকাশ। ইরার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে যায়, কেননা আকাশ এখন বেকার। তার উপর পরিবারের একমাত্র ছেলে। বাবা মা গ্রামে থাকে আর আকাশ একাই থাকে শহরে। শহরে পড়াশোনা করে শেয়ার মার্কেটিং এর উপরে, সেজন্য মাঝে মাঝে কিছু শেয়ার ইনভেস্ট করে। মোটামুটি অনেক টাকা মুনাফা পায়, কিন্তু আবারও মাঝে মাঝে লসও হয়। শহরে পড়াশোনার পাশাপাশি যখন যে কাজ পায় সেই কাজ করে থাকে। বিকালে বাসায় ফেরে, তখন আকাশ ওর বন্ধুদের সাথে রুমে আড্ডা দিতে থাকে। কিরে, তোর মন খারাপ কেন? কিরে, আজকে কি ইরা তোকে কিছু বলেছে? কিরে, চুপ করে আছিস কেন? ইরার জন্য নাকি ছেলে দেখা শুরু করবে সামনের মাস থেকে। তাছাড়া ও বলেছে আমি যেন ওর বাবার সাথে এসে কথা বলি। এটা তো ভালো কথা। তাহলে মন খারাপ না করে ওর পরিবারে বাবা মা আছে তো, ওনাদের সাথে দেখা কর। তোরা জানিস না ইরার বাবা কতটা বড় লোক? আমার কিছু আছে নাকি যে ওর বাবার সামনে এসে দাঁড়াবো? এখন তাহলে কি করবি? আমি তাই ভাবতেছি। কিন্তু এখন কি করবি? তুই বরং ইরার বাবার সাথে দেখা কর, দেখবি উনি একটা কিছু তোর জন্য ব্যবস্থা করবেই। কিন্তু আমি তো ইরার বাসা ছাড়া আর কোনো কিছু চিনি না, নাই ওর বাবা মাকে চিনি। তাহলে ইরার সাথে কথা বলে ওর পরিবারে এসে দেখা কর। আমার মনে হয় এটাই ভালো হবে, কেননা এতে ওর বাবা কি চায় তা তুই বুঝতে পারবি। ঠিক আছে, কাল আমি ইরার সাথে এই ব্যাপারে কথা বলবো। এখন তাহলে ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ভার্সিটির উদ্দেশ্যে যেতে থাকে। ভার্সিটি মোটামুটি কাছাকাছি, তাও সেখানে পৌঁছাতে 15 মিনিট লাগে। ভাড়া বাঁচানোর জন্য হেঁটেই ভার্সিটিতে যাওয়া আসা করে, সেজন্য আজকেও হেঁটে হেঁটে ভার্সিটির দিকে যেতে থাকে। একটু সামনে এসে দেখে একটা লোকের শরীরে গুলি লেগেছে, কেননা গাড়ির বাহিরে ওনার হাত ছিল যেখানে রক্ত লেগে আছে। তাই আকাশ ওনাকে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর, ডক্টর। জি বলুন, কি হয়েছে ওনার? ওনাকে কেউ গুলি করেছে, প্লিজ ওনাকে বাঁচান। আমরা ওনাকে ওটিতে নিয়ে যাচ্ছি, আপনি অপারেশনের টাকার ব্যবস্থা করেন। এইদিকে ডক্টর তো অপারেশন করতে চলে যায়, অন্যদিকে আকাশ এত টাকা পাবে কোথায়, এইসব ভাবতে থাকে। তখন গাড়ির কথা মনে পড়ে, সেজন্য গাড়ির সামনে এসে ভেতরে তাকিয়ে একটা ব্রিফ কেস দেখতে পায়। ওই ব্রিফ কেস খুলে টাকা দেখতে পায়, সেজন্য সেখান থেকে কিছু টাকা জমা করে দেয়। 10 মিনিট পরে ওনার জন্য রক্ত লাগবে, তাছাড়া গুলি লাগার জন্য রক্ত অনেক বের হয়, তার উপর ওনার মুখেও কিছু আঘাত লেগেছে, তাই আপনি রক্তের ব্যবস্থা করেন। আপনাদের হাসপাতালে কি রক্ত আছে? আপনি টাকা জমা করুন, আমি বলে দিচ্ছি, তাহলে নার্স রক্ত নিয়ে আসবে। ঠিক আছে। টাকা জমা দেওয়ার 10 মিনিট পরেই নার্স এসে 2 ব্যাগ রক্ত নিয়ে যায়। এদিকে 1 ঘন্টা পরে অপারেশন শেষ হয়। উনি এখন বিপদমুক্ত,
1 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরে আসবে, তখন কথা বলে দিবেন। এদিকে আকাশ ব্রিফকেস নিয়ে বসে আছে। এদিকে লোকটা মুখে ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল বলে মুখটা দেখতে পাচ্ছে না। যখন হসপিটালে এনেছিল মুখে রক্ত থাকার কারণে ঠিকমতো দেখতে পায়নি। 1 ঘন্টা পরে জ্ঞান ফেরে, কিন্তু উনি দুর্বল ছিল বলে কথা বলতে পারছে না ঠিকমতো। তাও ওনার পাশে এসে বসে। আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আঙ্কেল কিছু বলতে যাবে তখনই ওনাকে বাধা দিয়ে, থাক আঙ্কেল, আপনাকে কষ্ট করে কথা বলতে হবে না। এখানে আপনার টাকা আছে, আপনার অপারেশন আর যাবতীয় খরচ মিলিয়ে এখান থেকে খরচ করেছি টাকা, বাকি টাকা এখানে আছে। আমি এগুলো আপনার কাছে দিয়ে গেলাম, আপনি রেস্ট করুন। তাছাড়া আপনার মোবাইলটাও নেই, সেজন্য আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে 1-2 দিনের ভিতরে আপনি ঠিক হয়ে যাবেন, তখন আপনি বাসায় চলে যেতে পারবেন। নার্সকে আমি সব বলেছি, উনি আপনার সেবা যত্ন করবে। আপনার জন্য ঠিকভাবে সেবা যত্ন করে তার জন্য আলাদা ওদের টাকা দিয়েছি, যেন আপনার খেয়াল রাখে ঠিক মতো। আমাকে এখন ভার্সিটি যেতে হবে, আমি আপনাকে সন্ধ্যাবেলায় এসে দেখা করে যাব। আপনি এখন ঘুমান। এদিকে লোকটা অনেক দুর্বল ছিল বলে কথা বলতে পারছে না। এদিকে একটাই ভার্সিটিতে এসে উপস্থিত হয়। এদিকে ভার্সিটিতে ইরা আসেনি বলে মন খারাপ করে বসে থাকে, তাই ফোন বের করে কল দেয়। কোথায় তুমি এরা? আমি তো বাসায়, তুমি কোথায়? আমি ভার্সিটিতে এসেছি। তা তুমি যে আসবে না সেটা আমাকে বলবে তো? আমাকে শাকিলা বলল তুমি ভার্সিটিতে আসোনি, সেজন্য আর কল করিনি। তা তুমি খেয়েছো? সকালে নাস্তা করেছি। তা কাল দেখা করবে তো? আমি তোমার সাথে 1 মাস পরে দেখা করব। 1 মাস পরে কেন? তাহলে তুমি বুঝতে পারবে আমি যদি তোমার সাথে কথা না বলি তুমি বাকি জীবনটা চলতে পারবে কিনা, সেটাই দেখবো। তাই বলে 1 মাস? তবে চিন্তা করো না, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। সব সময় আমি তোমাকে কল দেব, তুমি ততদিনে কিছু করার চেষ্টা করো। তা তো করতেছি, কিন্তু তুমি যদি কথাই না বলো তাহলে যোগাযোগ বা তোমার খুঁজে নিতে পারবো না। বললাম না আমি নিজেই তোমাকে কল দেব। ঠিক আছে, রাখলাম। কল কেটে যাওয়ার 10 মিনিট পরে আকাশের বাবা কল দেয়। কেমন আছিস আকাশ? এই তো আব্বু, ভালো। তোমার শরীর কেমন আছে? আমি আছি ভালো, কিন্তু তোর মায়ের শরীরটা একটু খারাপ। আমি রাতে কিছু টাকা পাঠাবো, তখন নিয়ে যাও ডক্টর দেখাতে। টাকা আছে আমার কাছে, তোর মা তোকে দেখতে চাইছে, সেজন্য বাড়িতে আয় একবার। আমি 1-2 দিন পরে আসি তাহলে। আজকে কেন আসতে পারবি না? কিভাবে আসবো বলো, ভাড়ার টাকাটাও তো নেই। তাছাড়া টিউশনে আন্টিকে তো বলতে হবে, ওনাদের জানিয়ে তারপর আসতে পারবো। ঠিক আছে, তাহলে আসার সময় আমাকে বলিস। ঠিক আছে বাবা, জানাবো। বিকালে কোচিং করতে যায়। এখানে পড়ানোর সময় আকাশ ওনাদের বলে গ্রামে যে যাবে সে বিষয়ে বলে। ওনারাও রাজি হয়ে গেল এবং কাল ওনারা বেতন দিবে বলে জানিয়ে দিল। এইদিকে 3টা টিউশনিতে সেম ভাবে কথা বলে। সম্বন্ধের দিকে চলে আসে আঙ্কেলের কাছে, ওনাকে কিছু ফল খাইয়ে দেয়। উনি কিছু বলতে যাবে কিন্তু আকাশ বাধা দেয় বলে বলতে পারছে না। ওই রাতেই চলে আসে ওখান থেকে। এদিকে রাতের বেলায় আম্মু আম্মু ও আম্মু, এভাবে চেঁচিয়ে বাড়ি তো মাথায় তুলে নিবি মনে হচ্ছে। আব্বু কোথায়? আব্বুকে তো দেখছি না। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, তোর আব্বু দেশের বাইরে যাবে, রাত 9টায় ফ্লাইট। আমাকে তো কিছুই আর জানালে না। তা আব্বু কল কি দিয়েছিল? বললো তো অফিস থেকে এয়ারপোর্টে যাবে। তাছাড়া বলেছে উনি প্লেনে উঠে কল দিবে। অলরেডি 8:30, এতক্ষণে তো কল দেওয়ার কথা। আচ্ছা আমি কল দিচ্ছি। এদিকে বারবার কল দিয়ে মোবাইল বন্ধ পাচ্ছে, সেজন্য ইরার একটু টেনশনও হচ্ছে। কি হলো, কল কি ধরছে না? বারবার মোবাইল বন্ধ দেখাচ্ছে। হয়তো এতক্ষণে প্লেনে উঠে গেছে আর নেটওয়ার্ক অফ করে দিয়েছে। হতেও পারে, কিন্তু তাও চিন্তা তো হয়। এত চিন্তা করতে হবে না। তাছাড়া তুমি তো জানোই আব্বু মোবাইল এরকম বন্ধ করে রাখে মাঝে মাঝে, এবারও হয়তো সেমই হবে। ঠিক আছে, তুই রুমে এসে ঘুমাও। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ আবারও ওই লোকটাকে দেখার জন্য হসপিটালে আসে। তখন ডক্টর ওখানেই ছিল। উনি সুস্থ হতে কতদিন লাগবে? সুস্থ হতে তো 1 মাসের বেশি সময় লাগবে, তবে হাঁটাচলা কথাবার্তা এগুলো বলতে বলতে 4 থেকে 5 দিন লাগবে। ধন্যবাদ ডক্টর। এদিকে লোকটা যতই আকাশকে দেখে ততই মুগ্ধ হয়, কেননা আকাশ ওনার জন্য যা করতেছে তা দেখে উনি তো অনেক খুশি হয়। তখন আকাশ ওনাকে সবটা বলে, বাড়িতে যে যাবে সেই সব কথা। আঙ্কেল আমি তাহলে আসি,
সন্ধ্যাবেলায় আমি রওনা দেব বাড়ির দিকে। বিকালে কিছু টিউশনি আছে, সেজন্য পড়ানো হলে আমাকে বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিতে হবে। তারপর রওনা দেব। আপনি তাহলে ভালো থাকবেন। ওই দিন আকাশ আঙ্কেলের সাথে কথা বলে চলে আসে টিউশনিতে। এরপর ওখানে বেতন পায়। পড়ানো শেষ হলে চলে আসে বাসায়, এসে ব্যাগ গোছাতে থাকে। কোথাও যাচ্ছিস নাকি? গ্রামে যাব। হঠাৎ গ্রামে কেন? মায়ের শরীরটা ভালো না, সেজন্য দেখতে যাব। আচ্ছা শোন, আমি শেয়ার মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করেছি। একদিন পরে এটার ফলাফল জানাবে। যদি আমি টাকা পাই, তুই সেই টাকা উঠিয়ে নিয়ে আমাকে পাঠিয়ে দিস। আমি তাহলে মায়ের চিকিৎসায় খরচ করতে পারবো। একটা কাজ কর, আমার থেকে 3,000 নিয়ে যা। যদি তুই টাকা পেয়ে থাকিস ওইগুলো আমি রেখে দেব। তুই এখন এগুলো নিয়ে যা। তাছাড়া শেয়ার মার্কেটে সবসময় বাড়ে আর কমে, বলা তো যায় না কখন কি হয়। আচ্ছা আমি তাহলে যাই, ভালো থাকিস। সন্ধ্যের পরে গাড়িতে এসে বসে। ইরাকে যে জানাবে তাও পারছে না, কেননা ইরা সব জায়গায় থেকে ব্লক করে রেখেছে, সেজন্য চাইলেও যোগাযোগ করতে পারছে না। রাত 1টায় আকাশ ওর বাড়িতে আসে। এদিকে আকাশের বাবা মা দুজনেই বসে আছে, কখন আকাশ ফিরবে, কখন তারা নিজেদের ছেলেকে একটু জড়িয়ে ধরতে পারবে। অবশেষে আকাশ দরজায় টোকা দিতেই ওর বাবা দরজা খুলে দিল। এতে অবাক হয় কিছুটা। কি ব্যাপার বাবা, তুমি ঘুমাওনি? এত রাত হয়েছে, অথচ তুমি ঘুমালে না কেন? তোকে দেখবো বলে ঘুমাতে পারিনি, তোর মাও জেগে আছে। মা এই অসুস্থ শরীর নিয়ে জেগে আছে কেন? সেটা তোর মাকেই জিজ্ঞেস কর। তা মা কোথায়? রুমেই আছে। এইদিকে আকাশ রুমে এসে ওর মাকে জড়িয়ে ধরে। আকাশের জড়িয়ে ধরাতে মিসেস পারুল আক্তারের কাছে মনে হচ্ছে তার শরীর থেকে সব রোগ চলে গেছে। উনি তো আকাশকে দেখে অনেক খুশি হয়। মা তুমি কেন জেগে থাকতে গেলে বলো? তুই আসবি, তোকে দেখার জন্য জেগে আছি। সকালে তো দেখতে পারতে। আচ্ছা এখন ঘুমা, সকালে কথা বলবো তাহলে। ঠিক আছে মা। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় মা নাস্তা বানাতে থাকে, সেজন্য অনেক বকাঝকাও করতে থাকে। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করতেছো? কিছুই হবে না আমার, তাছাড়া তুই এসেছিস, এখন আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি করে। তোকে কিন্তু এবার অনেক দিন থাকতে হবে। ঠিক আছে। মায়ের হাতে রান্না খেয়ে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরে দেখার জন্য। গ্রামে আকাশের তেমন বন্ধু নেই, যারা ছিল ওরা এখন শহরে এসে আকাশের সাথে থাকছে, সেজন্য নতুন কোনো বন্ধু নেই এখানে। সেজন্য দিনগুলো আর সময়গুলো বোরিং লাগছে ওর কাছে। তখন একটা খবরের কাগজ নেয়, ওখানে শেয়ারের বিনিয়োগ এর ব্যাপারে কিছু তথ্য বলা আছে, যেন মানুষ সেখানে বিনিয়োগ করে। পত্রিকা দেখে পড়তে যাবে তখন। কি ব্যাপার, তুমি পত্রিকা কেন নিচ্ছ? শেয়ার দেখার জন্য। কিসের শেয়ার? আপনাকে বোঝালে আপনি কি আজও বুঝবেন? আগে বলো, দেখে বুঝি কিনা। এরপর কিছু কিছু কথা বলতে থাকে, যা শুনে ওই লোকটার তো মাথা ঘুরছে। ভাই আমার জানার কোনো ইচ্ছে নেই, তুমি বরং পড়ো। এইদিকে পত্রিকায় সবটা দেখতে থাকে। ওখানে কিছু কিছু কোম্পানি বিভিন্ন রকমের অফারের সাথে শেয়ারও ছেড়েছে। আঙ্কেল আপনার কাছে 10,000 টাকা হবে কি? হবে, কিন্তু তোমাকে ধার দিতে পারবো না, আগে বলে দিলাম। আমাকে ধার দিতে হবে না। আপনি এই 10,000 টাকা একটা কোম্পানিতে লাগাবেন, যে কোম্পানির কথা আমি আপনাকে বলবো। 1 ঘন্টা এই টাকা ডাবল হয়ে আপনার কাছে ফেরত আসবে। সেখান থেকে আমাকে অর্ধেক টাকা দিতে হবে। যদি রাজি থাকেন বলেন। যদি টাকা না আসে তখন? আমি বাড়িটা আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, ডিল ফাইনাল। তাহলে এই কোম্পানিতে টাকাগুলো পাঠান আর 10 মিনিট অপেক্ষা করতে থাকেন। ঠিক আছে। আকাশের কথা মতো লোকটা টাকাগুলো পাঠিয়ে দেয়। 15 মিনিট পরে। কি ব্যাপার, তুমি তো 10 মিনিট অপেক্ষা করতে বলছিলে, এখন তো 15 মিনিট হয়ে গেল। ওই যে ফলাফল তৈরি হচ্ছে, একটু তো অপেক্ষা করতেই হবে। একটু পরে শেয়ার বাজারের হিসেব সামনে আসলো। সেখানে আকাশ যে কোম্পানিতে টাকা বিনিয়োগ করার জন্য বলেছে, সেই কোম্পানি লাভবান হয় আর 10,000-এর পরিবর্তে আরো 10,000 পায়। তাহলে দেখলেন তো, 15 মিনিটে আপনাকে 10,000 টাকা লাভ করে দিলাম। এবার শর্ত অনুযায়ী আমার 5,000 টাকা দিন। তুমি তো সত্যি অনেক ভালো ছেলে, এত কিছু শিখলে কি করে? আমি তো না, কিছু না, আপনি এবার আসুন। আরেকটা বার টাকা দিব নাকি, যদি এবারও লাভ হয়? দেখুন, বেশি লোভ করা ভালো না, বুঝলেন? সেজন্য লোভ কম করার চেষ্টা করবেন। কি করব যদি বসে বসে টাকা বিনিয়োগে লাভ পাই ক্ষতি কি? অতি লোভে তাঁতি নষ্ট। আর আপনার তো দেখি তেমনই হয়েছে। যাক, আমার টাকা আমি পেয়ে গেছি, এখন যাই তাহলে। কিছুক্ষণ পর বাসায় বাজার করে এনে রান্না করে ওরা খাবার খেতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ, তোর পড়াশোনা শেষ হতে আর কত বছর লাগবে? এই তো আপু, 8-9 মাসের মতো সময় লাগবে।
এরপর একটা চাকরির ব্যবস্থা করিস। সেটা তো করতেই হবে, নয়তো আমাদের সংসার চলবে কি করে? আমি তাহলে তোর মাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে, আয় তাহলে। এরপর চলে আসে ডক্টরের কাছে। ওখানে ডক্টর দেখাতে থাকে। এভাবে আরো 2 দিন থাকে। এদিকে আকাশ যাকে বাঁচিয়েছে উনি একটু সুস্থ হয়েই চলে যায় ওনার বাসায়। কিন্তু আকাশ নাই নাম্বার এনেছে, নাই ঠিকানা, কোনো কিছুই জানে না সে। 7 দিন আকাশ বাড়িতে থাকে। বাড়িতে থাকার ফলে ওর কাছে তেমন কোনো টাকা নেই হাতে, সেজন্য শাকিলকে কল দেয়। এসেছে, তাও 3500 টাকার মতো। কিছু টাকা কি পাঠাতে পারবি? আসলে আমি যে বাড়িতে ছিলাম সেজন্য টাকা। বুঝতে পেরেছি, আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি। শাকিল টাকা পাঠালে ওর বাবা মা থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এরপর শহরে চলে আসে। আসার পরের দিন ভার্সিটিতে যাবি কি আজকে? যাবো, অনেকদিন হলো ভার্সিটিতে যাওয়া হয় না। তাছাড়া স্যার তো আমাকে না দেখতে পেয়ে না জানি কি করে বসে। এরপর ওরা বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। ওখানে আসার পরেই ক্লাস করতে থাকে। এদিকে অনেক দিন পরে স্যার আকাশকে দেখতে পায়। আকাশ, এতগুলো দিন কোথায় ছিলে? গ্রামে গিয়েছিলাম, আম্মু অসুস্থ ছিল। উনি এখন কেমন আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি একবার আমার কেবিনে আসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। জি স্যার, আসবো। ক্লাস শেষে চলে আসে ওর স্যারের সাথে দেখা করার জন্য। স্যার তখন টিভিতে শেয়ারে কিছু চেক দেখছিল। আকাশও ওখানে এসে তাই দেখতে থাকে। আকাশ, তোমার কি মনে হয় এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে লাভ হওয়ার সম্ভাবনা কেমন? 5 মিনিট সময় দিন, সব হিসাব করে দেখতে হবে। ঠিক আছে, তুমি তোমার মতো হিসেব করো 2-3টা কোম্পানি নিয়ে, আমি আমার মতো হিসাব করে দেখি কোনটায় সুবিধা হয় বেশি। জি স্যার, তাই করতেছি। ওনারা দুজনেই কাজ করতে থাকে। কাজ করতে করতে মোটামুটি 2-3টা কোম্পানির বিষয় ভালোভাবে চেক করে। সবচেয়ে ভালো একটা কোম্পানির ফল পায়। তবে সবচেয়ে খারাপ কথা হলো ওই কোম্পানি সব সময় শেয়ার মার্কেটের মধ্যে লস করেছে সবচেয়ে বেশি। আকাশ, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? জি স্যার, কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? আমারও তো সেম প্রশ্ন। তা এই কোম্পানিতে টাকা লাগাবো, দেখি কি হয়। ঠিক আছে, দেখুন, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? এই টাকা তো ওনারা 15 দিন পরে দেবে যদি লাভ হয়। এটার মতো কোনো ফাঁদ নেই তো? থাকতে পারে, কেননা 15 দিন পরে লাভ দিবে, এটা স্বাভাবিক। কিন্তু এর লাভ হলে যদি তার লুকিয়ে রাখে সবার কাছ থেকে, তখন তো কোনো কিছুই করা থাকবে না। এটাও তো একটা সমস্যা, কিন্তু তোমার মতামত কি? এই কোম্পানির আশা বাদ দিন। আচ্ছা শোনো, তুমি কিন্তু আবার সবাইকে এই সূত্রগুলো শিখিয়ে দিও না, নয়তো বুঝতেই পারছো। চিন্তা করবেন না, আমি এইগুলো কাউকে বলি না। শুধু নিজের পকেট মানি চালানোর জন্য কিছু কিছু কাজ করতে হয়, এই আর কি। আচ্ছা তাহলে তুমি যাও এখন। এইদিকে আকাশ তো চলে আসে। অন্যদিকে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। রাতে হঠাৎ করে ইরা আকাশকে কল দেয়, তাও 10 দিন পরে। এতে তো আকাশ অনেক খুশি হয়, সেজন্য কথা বলার জন্য চলে আসে বারান্দায়। হালকা হালকা বাতাসে কিছু ভালো লাগছিল। তার উপর প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারাটা তো আরো বেশি সুন্দর করে তোলে। কল রিসিভ করেই, কেমন আছো? তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি আমি? তুমি গ্রামে গিয়েছো শুনলাম, আন্টি কেমন আছে এখন? এখন তো ভালো আছে। তা গ্রামে থাকা অবস্থায় কল না দিয়ে এখন দিচ্ছ যে? আর বলো না, এদিকে বাবা অ্যাক্সিডেন্ট করেছে। 4 দিন আগে খবর পেয়ে বাবাকে হসপিটাল থেকে আনলাম। তারপর বাবা দেখাশোনা সব মিলিয়ে ব্যস্ততা কাটিয়ে উঠতে পারিনি। আর তার উপর আমাকে মাঝে মাঝে অফিস এসে কাজ দেখতে হয়। আমি তো ভাবছি এই সুযোগে বাবার কাছে তোমার কথা বলে দেব। এতে বাবা অন্তত অফিসে দেখাশোনা করার জন্য জামাই হিসেবে তোমাকে মেনে নিতেও পারে। এখন তোমার আব্বু অসুস্থ, এরকম অবস্থায় এইসব বলা ঠিক হবে না। তুমি বরং আরো পরে বলে দিও, আগে উনি সুস্থ হোক। কিন্তু আমি তো অফিসে যেতে কাইল হয়ে যাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, কাল আমি তোমার সাথে অফিসে যাব, ওখানে তোমাকে সাহায্য করবো কাজে। তাহলে তো ভালোই হয়, তুমি অফিসে চলে আসিও। কিন্তু আমি তো তোমার বাবার অফিস চিনি না। আরে চিন্তা করছো কেন, আমি তোমাকে নিতে আসবো তোমার বাসার নিচে। তারপর দুজনে একসাথে অফিসে যাব। ঠিক আছে, তুমি এখন ঘুমাও তাহলে, এমনিতে অনেক কাজের প্রেশার যাচ্ছে তোমার উপর দিয়ে। ঠিক আছে, তুমিও ভালো থেকো, আমি ঘুমালাম। ইরা তো এদিকে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইরার কথা মতো আকাশ রেডি হয়ে ইরার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে ইরাও রেডি হয়ে চলে আসে বাসার নিচে। এসে আকাশকে কল দেয়। কোথায় তুমি? এই তো বাসায় বসে আছি, তুমি কোথায়? আমি তোমার বাসার নিচে, তাড়াতাড়ি নামো।
নামছি। নেমে নিচে আসে। এরপর গাড়িতে বসলে ইরা গাড়ি চালাতে থাকে। এদিকে ইরা লক্ষ্য করে আকাশ বারবার পেটে হাত দিচ্ছে। সেজন্য, আচ্ছা তুমি সকালে নাস্তা করেছো? আমি তো নিচে নামতে পারিনি, সেজন্য আমার খাওয়া হয়নি। তুমি তো মনে হয় খেয়ে এসেছো। আমি তো খেয়েছি। এখন চলো আগে আমরা রেস্টুরেন্টে যাব, ওখানে তুমি খাবে, তারপর আমরা অফিসে যাব। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা রেস্টুরেন্টে আসে, ওখানে নাস্তা করতে থাকে। এদিকে আকাশ নাস্তা করার সময় ইরাকেও একটু একটু খাইয়ে দিচ্ছে, সাথে হেসে হেসে খাচ্ছে। আর ওদেরকে ওই সময় আবির দেখে ফেলে। গল্পে আবিরকে কি ওর পরিচয় তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পর। কেননা সবটা যদি এখনই বলে দেই তাহলে তো গল্পের মজাই হারিয়ে ফেলবেন। এদিকে আবির তো ইরার সাথে আকাশকে দেখছে আর রাগে ফুঁসতে থাকে, কিন্তু রেস্টুরেন্ট বলে চুপ করে আছে। এদিকে, আমার খাওয়া হয়ে গেছে, চলো এবার যাই। ঠিক আছে চলো। এরপর ওরা বেরিয়ে পড়ে। ওদের ফলো করতে করতে আবিরও বেরিয়ে পড়ে। ওরা গাড়িতে উঠে ইরা গাড়ি ড্রাইভ করতে থাকে। তখন, তোমার টুটি কি যেন লেগে আছে। তা লেগে যখন আছে তখন ওটা মুছে দাও। পানি নিয়ে মুছে ফেলি তাহলে। মানে 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 করতে করতে আকাশ ইরাকে কিস করে বসে। এতেই ইরা তো অবাক হয়, কেননা রাস্তায় এভাবে গাড়ির ভিতর কিস করাতে অবাক হয়। যদিও গাড়ি তখন রাস্তার একটা সাইডে রাখা ছিল। এদিকে আবির ওদের গাড়ির পেছনে গাড়িটা রাখে। কি ব্যাপার, গাড়ি এখানে কেন থামালে? চাকা নষ্ট হয়নি তো? ইরা লিফট দেওয়ার বাহানা দিয়ে ওর সাথে কথা বলে, ওকে গাড়িতে বসালে কেমন হয়? সেজন্য আবির গাড়ি নিয়ে ওদের গাড়ির সামনে যেতে চাইবে, এর আগেই ইরা গাড়ি স্টার্ট দিয়ে চালাতে থাকে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কই কি হবে? আজকে রাস্তার মধ্যে গাড়ির ভিতরে কিস করে বসলে। তোমাকে আজকে এতটাই সুন্দর লাগছিল, আমি যে নিজেকে কন্ট্রোল করে রেখেছি এতক্ষণ ধরে, এটাই তো তোমার ভাগ্য অনেক। কি বলো, সত্যি আমাকে সুন্দর লাগছে? ছেলেরা নিজের গার্লফ্রেন্ডের মিথ্যা প্রশংসা করে না, তাও সামনাসামনি। আসলে আমি আজকে তোমার জন্য সেজে এসেছি। আমার জন্য কেন? তুমি আজকে অফিসে যাবে আমার সাথে, সেখানে আমি খারাপ ভাবে যাই কি করে? তাছাড়া আমার একটু একটু টেনশনও হচ্ছে। টেনশন কেন হবে? ওই যে তোমাকে নিয়ে অফিসে যাচ্ছি, কেউ আবার বাবাকে যদি বলে দেয় তখন বাবা তো অনেক প্রশ্ন করবে। তা তো করবে, তুমি বলে দিও আমি তোমার বন্ধু হই, আর তোমাদের অফিসে আমি কাজের ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। ব্যাস, তাহলে আর তোমার বাবা তেমন কিছু বলবে না। বাহ, এত বুদ্ধি নিয়ে থাকো কি করে? তোমার মতো বউ যার পাশে আছে তার কি বুদ্ধির অভাব পড়বে নাকি? কথাটা তো তুমি মন্দ বলনি, কিন্তু বউ করার জন্য তোমাকে যে অনেক কিছু সহ্য করে যেতে হবে। চিন্তা করো না, তোমার বাবার কেমন ছেলে পছন্দ তা আমাকে বলে দাও। আমার বাবার ধনী পরিবারের ছেলে পছন্দ, তার সাথে ছেলেও পছন্দ হতে হবে। কি বলছো? আমি তো পুরাই মাঝখানে পড়ে গেলাম। তো একসাথে দুটো দিক সামলাবো কি করে? দুটো দিক কই দেখলে? এই যে তোমার বাবার পছন্দ বড়লোক পরিবারের সন্তান, আর তোমার পছন্দ গরিব আর ভালো আর সৎ ছেলে। আমি তোমার পছন্দের বলে তুমি আমাকে ভালোবেসেছো, কিন্তু তোমার বাবার পছন্দের হব কি করে? সেটা তুমি বাবার সাথে কথা বলে ঠিক করে নিও। এখন নামো, অফিস এসে গেছি। এত বড় অফিস তোমাদের? তা নয় তো কি? অফিস যদি এত বড় হয় তাহলে বাড়িটা কত বড় হবে? তাহলে তোমাকে আজকে আমাদের বাড়িটা দেখাবো, এরপর তোমাকে আমি তোমার বাসায় নামিয়ে দিয়ে আবার আমি চলে আসবো। তার কোনো দরকার নেই, আমি ওখান থেকে একটা অটো নিয়ে চলে আসবো। এখন অফিসে তো আছো। ওরা অফিসের ভেতরে চলে আসে। এদিকে আবিরও ওদের পেছনে পেছনে অফিসে চলে আসে। এরা আকাশকে নিয়ে ওর বাবার কেবিনে চলে আসে। অন্যদিকে আবির দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করে। এদিকে ইরা কাজ করতেছে, অন্যদিকে আকাশ ইরার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, যা এরা বুঝেও না বোঝার ভান করে আছে। কেননা আকাশের এই চাহনিতে কোনো খারাপ উদ্দেশ্য না থাকায় এরাও কোনো কিছু বলছে না। এরা মাঝে মাঝে কোন হিসেবে আটকে গেলে আকাশ ওকে সাহায্য করে। একটু পরে, ম্যাম ভেতরে আসবো কি? এরা দরজা খুলে দিতে যাবে, তার আগেই আকাশ বাধা দেয়। কি হলো? তুমি নিজেকে তো আগে ঠিক করো। আমি তো ঠিকই আছি। তোমরা তো ঠিক করবে। তুমি যে এতক্ষণ ধরে দেখলে তখন কেন বলনি? আমার জিনিসে আমি কোনো বাঘ বসাতে পারবো না, তুমি ওনা দিয়ে রাখো। আমার দুই হাতে কাজ, তুমি একটু ঠিক করে দাও। ঠিক আছে, দিচ্ছি। এদিকে ইরা ইচ্ছে করে আকাশকে দিয়ে ওনাটা ঠিক করাচ্ছে, যেন আকাশের একটু একটু স্পর্শ ইরা পায়। ওনা দেওয়া হয়ে গেলে আকাশ টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখন ম্যানেজার আসে। ম্যাম
আপনার সাথে দেখা করার জন্য আমেরিকা থেকে মিস্টার ডেভিল এসেছে। ডেভিলটা আবার কে? শেয়ার মার্কেটিং নিয়ে আপনার সাথে কথা বলার জন্য এসেছে। এদিকে আকাশ আঙুল দিয়ে ইরার পায়ে টোকা দিচ্ছে। এতে ইরা ম্যানেজারকে বাইরে যেতে বলে। ম্যানেজার যাওয়ার পরে, কি হয়েছে, তুমি টোকা কেন দিচ্ছ? তুমি ওই ডেভিলের সাথে কথা বলার তো দূরের কথা, ওর সামনে এসো না। আমি একা থাকবো নাকি? তুমিও তো আমার সাথে থাকবে। তাছাড়া তুমি শেয়ার মার্কেটে অনেক কিছু চেনো, জানো। তুমি ওনার সাথে কথা বলবে আমার হয়ে? ওই লোকটা তো এমনিতেই ভালো না। প্রথমে তোমাকে অনেক লোভনীয় অফার দিয়ে বলবে টাকা ইনভেস্ট করতে, তোমাকে এমন ভাবে ফাঁসাবে তুমি ওনার কথা একদম বিশ্বাস করে ফেলবে। কিন্তু টাকা দেওয়ার পর শেয়ারে লস হয়েছে এরকম গল্প শুনিয়ে টাকাগুলো মেরে দেবে। আচ্ছা, তুমি কি ওনাকে চেনো আগে থেকে? কথাটা শুনে আকাশ কিছুটা ভাবাচাকা খেয়ে যায়। সেজন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, আরে ওনার নামে আর্টিকেল পড়েছি, সেখান থেকে শুনলাম আর জানলাম। আচ্ছা আমি ওনাকে ভিতরে আসতে বলি, দেখি কি বলে। তাছাড়া তুমি তো আছোই, কিছু হলে তুমি আমাকে বলে দিও। আচ্ছা বলবো, তুমি তাহলে ওনাকে আসতে বলো। ঠিক আছে, বলতেছি। কিছুক্ষণ পরে ডেভিল আসে। শেয়ারের ব্যাপারে এটাকে অনেক বোঝাতে থাকে, কিভাবে কি করতে হবে না হবে এই সব ব্যাপারে। এদিকে আকাশ ইরার পায়ে টোকা দিয়ে বুঝিয়ে দিচ্ছে কোনোভাবেই হ্যাঁ বলা যাবে না। সেজন্য ইরাকে মেসেজ করে, কি যেন লিখে পাঠায়। ইরা মেসেজটা পড়ার পরে, আচ্ছা আপনি এখন আসেন, আমি এই বিষয়ে ম্যানেজারের সাথে আরো কয়েকজনের সাথে কথা বলে তারপর আমি জানাবো। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু আপনার কথার জন্য অপেক্ষা করব। আপনি তাহলে এখন যেতে পারেন, আমি সবার সাথে কথা বলে আপনাকে জানাবো। এদিকে ডেভিল যাওয়ার পরে ম্যানেজার আসে, ইরাকে বলে, ম্যাম, কথা কি হয়েছে? হ্যাঁ হয়েছে কথা। আমার তো মনে হয় ইনভেস্ট করাটা অনেক লাভজনক হবে। আপনি কি বলেন? আমি জানাবো আপনাকে, আপনি এখন যান এখান থেকে। ঠিক আছে ম্যাম। ম্যানেজার যাওয়ার পরে ইরা এই ব্যাপারে কথা বলতে থাকে আকাশের সাথে। বলেছিলাম তোমাকে, ওই লোকটা এতটাই লোভনীয় অফার দেবে, তুমি ফেলে যে দিবে তাও পারবে না। সেটা তো দেখতেছি, তা তুমি কি বলো, ইনভাইট কি করব? পথে বসতে না চাইলে বলেও ইনভেস্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, করলাম না। কিন্তু একটা কথা বলো তো, কি কথা? ওই লোকটার সামনে তুমি আসলে কি এমন ক্ষতি হতো তোমার, বলো তো? উনি যদি কাউকে বলে দেয়? বললেও কিছু হবে না। আচ্ছা আমি খাবার অর্ডার করছি। তার চেয়ে ভালো আমরা বাইরে এসে খেয়ে নিই। কথাটা মন্দ না, চলো তাহলে। এদিকে ওরা বের হয়ে যায়। কিছুক্ষণ পরে আবিরও ওদের ফলো করতে থাকে। আবির মূলত এটা বুঝতে চাইছে ওদের মধ্যে আজও কোনো প্রেম বা রিলেশন আছে কিনা, এটা জানার ছিল। ওদের পুরোটা দিন আবির ফলো করে। সন্ধ্যের আগে যখন অফিস বন্ধ হয়ে আসে তখন আকাশকে নিয়ে ওদের বাসার সামনে আসে। এতে করে আকাশ ইরাদের বাসাটা দেখতে পায়। এত বড় বাড়ি তোমাদের? জি মশাই, তবে চিন্তা করবেন না, আমাকে বিয়ে করার পর এটা তোমার বাড়িও হয়ে যাবে। তাছাড়া তখন তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে থাকতে পারবে। তার মানে গরজামাই হয়ে? তুমি তো জানো আমি গ্রামে থাকতে পারি না, আমি কখনো গ্রামেই যাইনি। সেখানে আমি থাকবো কি করে গ্রামে, তুমি বলো। তাছাড়া তোমার বাবা মা যদি আমাদের সাথে আমাদের এত বড় বাড়িতে থাকে তাহলে তো কোনো ক্ষতি নেই। কিন্তু লোকে অনেক কথাই বলবে। লোকে কি বললো তা শুনে আমার আর তোমার কোনো কাজ নেই। লোকে তো বলেই থাকে, ওনাদের তো কোনো কাজ নেই। আচ্ছা আমি এখন আসি। সাবধানে যেও তাহলে। এদিকে আকাশ বের হয়ে একটা অটোতে ওঠে। একটু দূরে যাওয়ার পরেই আবির এসে গাড়ি নিয়ে পথ আটকায়। এদিকে আবির মুখটা ঢেকে তারপর নেমে পড়ে। এদিকে আবিরও বের হয়। কি ব্যাপার, পথ আটকে কেন দাঁড়িয়ে আছেন? ইরাকে কত বছর ধরে চিনিস? সে কথা আমি আপনাকে কেন বলবো? আমাকে বলার কারণও আছে। দেখুন, একে তো আমি আপনাকে চিনি না, তার উপর এইসব প্রশ্নের উত্তর আমি আপনাকে কেন দিব সেটাই তো বুঝতে পারছি না আমি। আমাকে কেন দিবি তা পরে বলছি, তবে একটা কথা শুনে রাখ। কি কথা শোনানোর জন্য আমার পথ আটকে দাঁড়িয়েছিস, তা শুনি তো সেই কথাটা। ইরা জীবন থেকে সরে যা। তুই কে যে তোর কথায় আমি ইরার জীবন থেকে সরে যাব? আমি কে তা তুই যখন জানতে পারবি তখন তো ভয়ে কাঁপতে থাকবি। ও তাই নাকি? তা তোর পরিচয়টা বলতো। আমি আকরাম চৌধুরীর একমাত্র ছেলে আবির চৌধুরী। তুই তাহলে আকরামের ছেলে? তোর বাবা যতটা ভালো তুই তো তার চেয়ে বেশি খারাপ। তুই আমার বাবাকে কিভাবে চিনিস? এত বড় বিজনেসম্যান উনি, ওনাকে তো চেনারই কথা। তোকে আমি ভালোর ভালো বলে দিচ্ছি, ইরার জীবন থেকে সরে দাঁড়া,
নয়তো আমি তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। এ তো সোজা নাকি? এই আবির চৌধুরীর কাছে সবকিছুই সোজা। দেখ, আমি তোকে একটা কথা বলি, যদি নিজের ভালো চাস তাহলে আমার আর ইরার থেকে দূরে থাকবি, নয়তো দেখবি আমি তোর কি হাল করব তা তুই নিজেও জানিস না। কথাটা শুনে আবিরের অনেক রাগ হয়, সেজন্য কোমর থেকে পিস্তল বের করে আকাশের মাথায় ধরে। কিন্তু আবির অবাক হয়, আকাশ বিন্দু মাত্র ভয় পায়নি সেজন্য। তোর কি ভয় লাগছে না? ভয় তো তারা পায় যারা শুধু মানুষকে ভয় দেখাতে পারে। তোকে যদি আমি এখানে মেরে ফেলি তাহলে কেউ কোনো কিছুই করতে পারবে না আমার। সাহস থাকলে মেরে দেখা। দেখ, তোকে মেরে নিজের হাত নষ্ট করতে চাই না, তোকে ভালোর ভালো বলছি, ইরার থেকে নিজেকে দূরে রাখবি, নয়তো দেখবি আমি তোর এমন হাল করবো তুই নিজে বুঝতে পারবি না আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে। কথাগুলো বলে আবির তো ওখান থেকে চলে যায়। এদিকে আকাশও অটো ধরে চলে আসে বাসার মধ্যে, এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে। একটু আগে ঘটে যাওয়া কোনো কাহিনী ইরাকে জানতে দেয়নি আকাশ। কয়েকটা দিন পরে আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আর তুই এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তুমি আমার আর ইরার বিয়ের ব্যাপারে ওর বাবার কাছে যাবে। তুই কি ইরাকে পছন্দ করিস? হ্যাঁ আব্বু। তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আমি ইরার বাবার সাথে কথা বলবো। কিন্তু ইরা যে রাজি হবে না। কেন রাজি হবে না? আমাদের কি টাকা পয়সা কোনো কিছুর কি কম আছে নাকি? আমার যা কিছু আছে তা দিয়ে ইরার পরিবারকে আমরা 3 বার কিনতে পারবো। তার সবই যখন জানিস বুঝিস তখন আর চিন্তা কিসের? সমস্যা তো ইরার কারণে। ইরা তো দেখতে সুন্দর আর গুণবতী, ওর মধ্যে আবার কিসের সমস্যা? আসলে ইরা একটা ছেলেকে ভালোবাসে, সেজন্য ইরা আমাকে বিয়ে করতে রাজি হবে না কখনো। তা ওই ছেলের পরিচয় কি? পরিচয় এখনো খুঁজে পাইনি, তবে লোক লাগিয়ে দিব আজকে আমি। তাহলে আগে ওই ছেলের পরিচয় বের কর, তারপর আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না চুপ করে থাকলাম, কিন্তু আমি ওই ছেলেকে জানে মেরে ফেলবো, এই কথাটা আমি তোমাকে বলে দিলাম বাবা। মাথা ঠান্ডা রাখ এখন, তোকে যে কথাটা বলার ছিল। কি কথা বলো? ইরার বাবা কয়েকদিন আগে হাসপাতাল থেকে ফিরেছে, সেই জন্য ওনাকে দেখতে যাব এখন। তুইও আমার সাথে আয়, তাহলে অনেক ভালো হবে। এটাই তো সুযোগ ওনার কাছাকাছি আসার জন্য। তাহলে তৈরি হয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। ঠিক আছে আব্বু, তুমি 10 মিনিট অপেক্ষা করো আমার জন্য, আমি রেডি হয়ে আসতেছি। এদিকে আবির তৈরি হয়ে নিচে নামে। এরপর ওর বাবার সাথে গাড়িতে করে চলে আসে ইরাদের বাসায়। কিন্তু বাড়ির ভেতরে এসে দেখে বাড়ির ছাদে কেউ একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে আকরাম চৌধুরী না চিনতে পারলেও আবির ঠিকই চিনতে পেরেছে। আসলে ওখানে আকাশ দাঁড়িয়ে ছিল আর পাশে ইরা ছিল, কিন্তু ইরাকে দেখা না গেলে আকাশকে ঠিকই দেখা যাচ্ছে। আব্বু, এটাই ওই ছেলে। এই ছেলে তো একদম বাড়ির ভিতরে চলে এসেছে। তোমাকে আর বলছি তাহলে? আজকেই তাহলে ইরার বাবাকে এই ব্যাপারে বলতে হয়। আঙ্কেলের এখন শরীর খারাপ, এখন যদি তুমি এরকম নিউজ দাও উনি তো উল্টো হার্ট অ্যাটাক করবে, পরে বিপরীত হয়ে যাবে। তাহলে চল, এই বিষয়ে আর আলাপ করে কাজ নেই, এখন ভিতরে চল তাহলে। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা ভেতরে আসে। এদিকে ইরার মা এসে দরজা খুলে দেয়। আরে, আপনি আমাদের বাড়িতে? আমার কি সৌভাগ্য যে আপনি আমার বাসায় এসেছেন। শুনলাম রফিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই খবর পেয়ে ওকে দেখার জন্য চলে এসেছি আমি। ও তো রুমে শুয়ে আছে, আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি। জি আন্টি, চলুন। বাহ, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। বড় আর হলাম কোথায়? তা আন্টি ইরা কোথায়? হবে হয়তো ওর রুমে। আচ্ছা, আমার সাথে আসো, আমি ইরার বাবার কাছে নিয়ে যাচ্ছি। জি ভাবি, চলুন। ইরার আম্মু ওনাদের নিয়ে উপরে আসে। এরপর ইরার বাবার কাছে নিয়ে আসে। ইরার বাবা আর আবিরের বাবা একটা সময় বিজনেস পার্টনার ছিল, কিন্তু 10-12 বছর আগেই ওনারা আলাদা হয়ে যায়। এরপর যে যার মতো ব্যবসায় দিয়ে কাজ করতে থাকে। তবে এর ভেতরেও ওনারা মাঝে মাঝে যোগাযোগ তো রাখতো। আকরামকে দেখার পরে, আরে বন্ধু, তুই আমার বাসায়, তাও এতগুলো বছর পরে? কি করব বল, তুই অসুস্থ কথাটা শুনেই তো আমি চলে এসেছি সাথে সাথে। আচ্ছা, যখন এসেছিস তখন দুপুরে একসাথে খেয়ে তারপর যাবি। ঠিক আছে বন্ধু। দুপুরে ওনারা খেতে থাকে। এদিকে ইরা ওনাদের সাথে ছিল না, কেননা ইরা আর আকাশ তখন ছাদে ছিল। ইরার মা অনেকবার ডাকছিল, কিন্তু তাও ইরা কোনো কিছু শুনতে পাচ্ছে না। কি করে শুনবে? নিচতলা থেকে ডাকলে ছাদ পর্যন্ত তা শোনা যায় না, যাওয়ারই কথা। এদিকে আবির আর ওর বাবা জানে ইরা কোথায়, সেজন্য। আন্টি, ছাদে দেখে আসুন একবার। ছাদে কেন?
হতে পারে কোনো কারণে ছাদে এসেছে। ঠিক আছে, আমি দেখে আসতেছি, আপনারা খেতে থাকুন। জি আন্টি। এরা খেতে থাকে। অন্যদিকে কারোর ছাদে আসার আওয়াজ শুনে আকাশ ওখানে লুকিয়ে পড়ে। এরাও কোনো একটা বাহানা দিয়ে কিছু ফুল নিয়ে খেলতে থাকে। আমি তোকে গলা ফাটিয়ে ডাকছি আর তুই ফুল নিয়ে পড়ে আছিস। তুমি আমাকে কেন ডাকছো? তোর আকরাম আঙ্কেল এসেছে, সাথে ওনার ছেলে। উনি কে? এই নামে তো বাবার কোনো বন্ধু আমাদের বাসায় আসে না, তাহলে উনি কেন আসলো? এখন কথা বন্ধ করে নিচে আয়। নিয়েছি কেন? তাছাড়া তুমি ভালো করে জানো আম্মু, আমি আমি লোকদের মাঝে যেতে পছন্দ করি না। তারপর তুমি আমাকে কেন? ওরা কি তোকে দেখার জন্য এসেছে নাকি? তুমি যেভাবে তাড়া দিচ্ছ আমার তো তেমনই লাগছে। আরে তেমন কিছু না, তুই এখন চল আমার সাথে। আম্মু, উনি ওনার ছেলেকে সাথে করে এনেছে, মানে অনেক কিছু আছে এখানে যা তুমি লুকাচ্ছ আমার থেকে, সেজন্য আমি যাব না। ওনারা বাসা থেকে বের হবে, তারপর আমি নিচে আসব। যদি তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমার থেকে। ঠিক আছে, আমি নিচে এসে কিছু একটা বলে ম্যানেজ করে নিব। তবে তোর আব্বু যদি রাগ করে বসে তখন কি করব আমি? তুমি আব্বুকে বলে দিও আমি এখন খাবো না। তাছাড়া আমি ফুল নিয়ে খেলতেছি, আর ওনার ছেলে যেন ভুলো ছাদে না আসে, কথাটা মনে রেখো। ঠিক আছে, যাচ্ছি আমি। ইরার আম্মু নিচে যেতে ইরা দরজা আটকে দেয়। এদিকে আকাশ ততক্ষণে ওখান থেকে চলে আসে। তবে যাওয়ার সময় ইরাকে ইশারা করে বলে যায়। এদিকে ইরার আম্মু নিচে এসে বলে, ইরা ছাদে ফুল নিয়ে খেলা করছে, ও এখন খাবে না। এটা কেমন কথা? আমরা খেতে বসেছি, ও কেন খাবে না? ও আসলে তো আমরা একসাথে বসে বসে গল্প করতে পারতাম। তোমার মেয়েকে তো বোঝানো সম্ভব না। থাক না আন্টি, যখন খেলছে তখন খেলতে দেন। এদিকে দুপুরের পরে আকরাম আর আবির চলে যায়। এদিকে আচ্ছা, আবিরকে ইরার জন্য কেমন হবে? একদম বাজে হবে আব্বু। এ কি ইরা, তুই কখন এলি? মাত্র এলাম আমি, যদি নাই আসতাম তাহলে তো এত কিছু শেখা বা শুনতে পেতাম না। আরে আমরা তো এমনি এমনি বলতেছিলাম, তাছাড়া তোকে তো বিয়ে দিতেই হবে। তোমরা কি জানো না আমি কেমন ছেলে পছন্দ করি? ওইরকম ছেলে কি তুই পাবি? সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা আমাকে এটা বলো, এই ছেলে আর ওর বাবা কেন এসেছে? তোর আব্বু অসুস্থ, সেজন্য এসেছে। আচ্ছা, ম্যানেজার বলেছিল শেয়ার বাজার থেকে ডেভিল নামে একজন লোক এসেছে, তা তোকে নাকি বুঝিয়ে গেল। তার সাথে ম্যানেজার আমাকে বলল ওনার কথাগুলো নাকি ম্যানেজার আর বাকি মেম্বারও ভালো লেগেছে, সেজন্যই তুই ওনাকে হ্যাঁ বলে দে। সবার ভালো লাগলো, আমার ভালো লাগেনি। তুই তো শেয়ার মার্কেটের কোনো কিছুই বুঝিস না, তাহলে ভালো খারাপ কিভাবে বুঝবি? আব্বু যে বুঝছে, আমি তার সাথে কথা বলেছি, ও আমাকে মানা করেছে আমি যেন টেবিলের কথায় রাজি না হই। কে সেই ব্যক্তি? তোমাকে জানতে হবে না, আমি শুধু এতটুকুই বলবো, ওই শেয়ার মার্কেটে আমার কোনোভাবে কোনো বিনিয়োগ করব না। ঠিক আছে, তুই রুমে যা, তাহলে আমি এই বিষয়ে পরে কথা বলবো তোর সাথে। ঠিক আছে, আমি রুমে গেলাম। এদিকে ইরা রুমে এসে আকাশকে কল দিয়ে সবটা বলে রাখে। সবটা শুনে আকাশও কিছু বলেনি, তবে ইরা এতটুকু জানে আকাশ আর যাই করুক কখনো ইরার আর ওর পরিবারে কখনো ক্ষতি চাইবে না। এদিকে ইরার মা বাবা দুজনেই বসে আছে। তুমি কি ভাবছো এত? ভাবছি ইরা কার কথায় এরকম সুযোগ ছেড়ে দিল। তা আমি কি করে জানবো? আমার তো সন্দেহ হচ্ছে। তোমার আবার কি নিয়ে সন্দেহ হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোমার মেয়ে কাউকে পছন্দ করে, সেজন্যই ওর কথায় এরকম একটা অফার রিজেক্ট করে দিল। ও যদি কাউকে পছন্দ করে, ওই ছেলে যে শেয়ার মার্কেটে বিষয়ে বুঝবে, তা কি করে বুঝবে? তোমার মেয়ের সাথে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে। তাছাড়া আমি কয়েকদিন পরে অফিসে যাব, তখন ম্যানেজারকে আমি বলে দেব ওই শেয়ার মার্কেটে যেন 2 কোটি টাকা ইনভেস্ট করে রাখে, তাহলে 1 মাস পরে আমরা 30 লক্ষ টাকা লাভ সহ পাবো। এতগুলো টাকা হাতছাড়া তো করা যাবে না। আমি ম্যানেজারকে কল দিচ্ছি। আচ্ছা, হ্যালো ম্যানেজার সাহেব। জি স্যার, বলুন। আপনি একটা কাজ করুন, ডেভিল নামে যে লোকটা এসেছে তাকে বলুন ডকুমেন্ট সব নিয়ে আসার জন্য। আপনি ওদের 2 কোটি টাকা দিয়ে দেবেন, তার সাথে সবগুলো ডকুমেন্ট নিয়ে নেবেন। কিন্তু ম্যাম তো মানা করেছিল। ওকে কোনো কিছু জানানোর প্রয়োজন নেই,
আমি যা বলেছি তাই করুন। জি স্যার, তাই হবে। এদিকে ম্যানেজার ডেভিলের সাথে কথা বলে সবটা ঠিক করে নেয়। কয়েকটা দিন যেতে থাকে। এদিকে আকাশের সাথে ইরার তেমন একটা কথা হতো না। এদিকে ইরার বাবা এতদিন অফিসে আসে। স্যার, আপনার কথায় টাকা আমি পাঠিয়ে দিয়েছি। ওনারা বলেছে 1 মাস পরে টাকা দিবে। ভালো করেছো। আচ্ছা, এই কয়েকটা দিনে ইরার সাথে আর কেউ অফিসে আসতো কি? জি স্যার, আসতো। তবে আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম। তো ইরা কি উত্তর দিল? বলল এই বিষয়ে আমার জানার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমি আর জিজ্ঞাসা করিনি। তাহলে ওই ছেলেই হয়তো ইরাকে বলেছে এই শেয়ার নিয়োগ না করার জন্য। হতেও তো পারে স্যার। আচ্ছা, ওই ছেলে দেখতে কেমন? ওই ছেলের মুখ এখনো পর্যন্ত দেখিনি। আচ্ছা, সিসিটিভি ফুটেজটা দেখে বলো তো। ওই ছেলে সব সময় নিজের মুখ ঢেকে আসতো। তাহলে এই ব্যাপারে দেখতেছি ইরার সাথেই আমাকে কথা বলতে হবে। জি স্যার, আপনি কথা বলে দেখুন। এদিকে কয়েকটা দিন এভাবে যেতে থাকে। একদিন ইরা ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। তখন আবির এসে ইরার পথ আটকে দাঁড়ায়। তাও মুখটা ঢেকে আসে, যেন ইরা না চিনতে পারে। কি ব্যাপার, আপনি এভাবে পথ আটকে কেন দাঁড়ালেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলুন। তোমাকে আমি ভালোবাসি। আমার পরিচয় কি জানেন? তোমার পুরো পরিচয় আমি জানি বলে তোমার সামনে এসেছি। ও তাই নাকি? তারপরও এতটা সাহস কোথায় পান? সাহস তো মাঝে মাঝে অর্জন করে নিতে হয়। আপনার সাথে এত বকবক করতে পারবো না। আমাকে যেতে হবে এখন। কোথায় যাবেন আমাকে বলুন, আমি নামিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। কি, ইরা চৌধুরী রিক্সা করে যাবে? হাউ ফানি! এটা কি আজও সম্ভব? আপনাকে আমি এত কৈফিয়ত কেন দিতে যাব? দিতে হবে, তার কারণ কয়েকটা মাস পরেই তুমি আমার বউ হবে, বুঝলে? কথাটা শুনে ইরার এত রাগ হয়, সেজন্য সবার সামনে আবিরকে থাপ্পড় মারে। এতে ওর একটুও লজ্জা লাগেনি, কেননা মুখ তো ঢাকা ছিল। সেজন্য চাইলেও কেউ ওকে চিনতে পারবে না। থাপ্পড় খেয়েও আবির দাঁড়িয়ে আছে। তুমি আমাকে যত মারবে আমি সেগুলোকে আদর হিসেবে ধরে নেব। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। তুই সে আশাতেই বসে থাক। এদিকে রিক্সা নিয়ে ইরা বেরিয়ে পড়ে। তবে এই গল্পে আপনারা ইরার কোন বান্ধবীকে খুঁজে পাচ্ছেন না, তাই তো? আসলে যখন সময় হবে তখন ওদেরকে সামনে নিয়ে আনবো। সেজন্য চিন্তা করবেন না আপনারা, শুধু ধৈর্য ধরে গল্পটা শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সবটা। কিছুক্ষণ পরে চলে আসে আকাশের কাছে। তবে একটু আগে যা কিছু হয়ে গেল তার কোনো প্রতির ছবি ইরার কাছে নেই। কি ব্যাপারে তো লেট হলো যে? রাস্তা অনেক জ্যাম, সেজন্য লেট হয়েছে। তা তুমি দুপুরে তো খাওনি মনে হচ্ছে। সবে মাত্র 2টা বাজে। তো কি হয়েছে, তুমি চলো, আমরা কোনো রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপর আড্ডা দেব। ঠিক আছে, চলো তাহলে। কেননা এখন তোমাকে যতই বলবো কিন্তু কোনো কাজ হবে না। তাহলে চলো তো এখন। এরপর ওরা রেস্টুরেন্টে এসে খেতে থাকে। এইদিকে ওরা যেই রেস্টুরেন্টে এসে খাচ্ছে ওই রেস্টুরেন্টে ডেভিলকেও দেখতে পায়। তবে ওরা ডেভিলকে না দেখলেও ডেভিল প্রথমে ইরাকে দেখতে পায়, কিন্তু আকাশের মুখ এখনো দেখতে পাচ্ছে না, কেননা আকাশের উল্টো দিকেই ডেভিল বসেছিল। ইরাকে দেখার পরে, এ কি, আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো এসেছি খাবার খেতে, তার সাথে সবাইকে বুদ্ধি দিতে। আমাদের কোম্পানিতে এসে যে বুদ্ধি দিয়েছেন সে বুদ্ধি এখন সবাইকে দিয়ে বেড়াচ্ছেন। ম্যাডাম, আমার তো কাজ এটা। তা কতটুকু পর্যন্ত যেতে পেরেছেন? এই তো মোটামুটি 60 কোটি পর্যন্ত হয়েছে। কি বলে, এত টাকা? এটা তো সামান্য মাত্র, অনেকে তো 5 কোটি 10 কোটি করে ইনভেস্ট করেছে। এই তো আপনার বাবাও তো 2 কোটি দিয়েছে। কি, আমি এত করে মানা করার পরও বাবা টাকা দিয়েছে আপনাকে? 1 মাসে 30 লক্ষ টাকা লাভ হবে। ভাগ্য ভালো থাকলে 1 কোটিও হয়ে যেতে পারে। কার ভাগ্য কখন কোথায় এসে পৌঁছায় তা কিন্তু বলা যায় না ম্যাডাম। তা ওনাকে তো চিনলাম না। আপনি এখন ওকে দেখেছেন নাকি যে চিনবেন? ও হ্যাঁ, তাই তো। আগে তাহলে পরিচয় হয়ে নেই ওনার সাথে। ও আমার হবু হাজব্যান্ড। আমরা কয়েকটা মাস পরেই বিয়ে করব। কংগ্রাচুলেশন ম্যাম। তা স্যারের নাম? পারভেজ হোসেন আকাশ। আমি ওকে আকাশ বলে ডাকি। মুখটা দেখলে ভালো করে চিনতে পারবেন। কিন্তু ম্যাম, নামটা কেমন চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগবে কেন?
কথাটা শুনে টেবিল সামনে এসে আকাশকে দেখতে থাকে। আকাশের মুখ দেখে টেবিল তো ভয়ে টেবিল থেকে পড়ে যাচ্ছিল, তাও কোনো মতে নিজেকে সামলে নেয়। কি ব্যাপার, ভয় পাচ্ছেন কেন? আপনি এখানে? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল নাকি? না স্যার, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকুন, এখানে আমার কোনো আপত্তি নেই। তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, ওদের থেকে যতগুলো টাকা নিয়েছো সবগুলো টাকা ফেরত দিবে। 1 ঘন্টা কেন? আমি এখনই ওনাদের অফিসে এসে টাকাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার খাওয়া শেষ হওয়ার আগেই টাকা যেন ওদের অফিসে পৌঁছে যায়। জি, আমি এখনই যাচ্ছি। এদিকে ডেভিল দেরি না করে ইরাদের অফিসে যেতে থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন ডেভিল কেন আকাশের মতো একজন সাধারণ ছেলেকে দেখে এত ভয় পাবে? কি এমন রহস্য আছে আকাশের মধ্যে যা দেখে ডেভিল এত ভয় পেল, তা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। এখন সামনে কি হতে চলেছে তা শুধু শুনতে থাকুন। ডেভিল চলে যাওয়ার পরে কি ব্যাপার, উনি তোমাকে দেখে এত ভয় কেন পেল? সে কথা আমি কিভাবে বলবো? তুমি না বললে? কেউ বলবে শুনি। যে ভয় পেয়েছে তার থেকে শুনে নিও। তাহলে তুমি বলবে না, তাই তো? আচ্ছা তুমি বলো, একটা লোক আমাকে দেখে কেন ভয় পাবে সেটা কি আমি জানবো নাকি? হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। তুমিও যে কম না সেটা বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়া শুরু করো। ঠিক আছে, খাও তাহলে। এরা তো খেতে থাকে। এদিকে টেবিল রফিক চৌধুরী অফিসে চলে আসে। এসে ওনারা সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি এই সময়ে? এই নিন আপনার টাকা। টাকা নিব মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের কোম্পানি শেয়ার বাজারে হঠাৎ করে পিছিয়ে গেছে, সেই জন্য আমরা শেয়ার বাজারের বর্তমানে কোনো বিনিয়োগ করতে চাচ্ছি না। আপনাদের ভরসায় আমি এত কিছু করেছি, আপনি যদি এখন এই কথা বলেন তাহলে কিভাবে কি হয় বলুন? সরি স্যার, আমাদের কিছুই করার নেই এখানে। ঠিক আছে, আসুন তাহলে। এদিকে টেবিল চলে যায়। টেবিল এসে রানাকে ব্যাপারটা জানায়। কি বলছিস তুই? ঠিকই বলছি। তুই শিওর তো? আমি কি করে ওনাকে ভুলে যেতে পারি আপনি বলুন। আচ্ছা তুই তাহলে চুপচাপ থাক, এই বিষয়ে আমি পরে তোর সাথে কথা বলে নেব। ঠিক আছে। এদিকে আবির ওর বাবার কাছে আসে। এসে ইরার ব্যাপারে কথা বলতে থাকে। আমি তাহলে রফিকের সাথে কথা বলে নিচ্ছি। তাই করো বাবা। এদিকে পরের দিন আকরাম আর তার ছেলে চলে আসে ইরাদের বাসায়। তখন ইরা ওখানে ছিল, সাথে ওর বাকি পরিবারও। তাহলে বন্ধু, আমরা বাকি কাজ শুরু করি। তার বলতে তার দিন তারিখ ঠিক করে নিই তাহলে। আব্বু, কিসের দিন তারিখ ঠিক করছো তোমরা? তাছাড়া ওনারা এখানে কেন, তাও এত গহনা আর জিনিসপত্র নিয়ে? কি রে রফিক, তুই কি ইরাকে কিছুই বলিসনি? ওকে আর কি বলবো, আমরা যা ঠিক করব ওটাই ইরা বেছে নেবে। কি বলিস ইরা? আমাকে আগে ক্লিয়ার করে বলো, আসলে এখানে ঠিক হচ্ছেটা কি? তোর আর আবিরের বিয়ের তারিখ ঠিক করার জন্য এনারা এসেছে। আমার বিয়ে মানে? তোমরা কি পাগল হয়ে গেছো? আরে রেগে যাচ্ছিস কেন? মানছি তোকে আগে থেকে কোনো কিছুই জানানো হয়নি, তাই বলে ওনাদের সামনে এত রেগে যাবি? ইরা, তুই শান্ত হ। তুই কি বিয়েতে রাজি না, নাকি এখন বিয়ে করতে চাইছিস না? এই প্রশ্নটা তোমরা আমাকে ওনাদের এখানে আসার আগে বলা উচিত ছিল, কিন্তু তখন না বলে এখন কেন বলতেছো? তাহলে বিয়ে করতে তোর ক্ষতি কি? ছেলে পড়াশোনা করতেছে, ওর বাবার বিজনেস দেখতেছে, দেখতেও ভালো, তাহলে তোর আপত্তি কোথায়? আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। কথাটা শুনে আবির আর ওর বাবা অবাক হয়নি, কেননা ওনারা তো সবাই জানে, কিন্তু ইরার বাবা মা অনেক অবাক হয়। এইসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমাদের 3 বছর রিলেশন। তাছাড়া আমি যদি বিয়ে করি ও কি করব? ঠিক আছে, তাহলে তুই যেই ছেলেকে ভালোবাসিস ওকে এখানে আসতে বল। আঙ্কেল, ওই ছেলেকে এখানে আনার কি দরকার? আমি একটু দেখি আমার মেয়ের পছন্দ কিরকম, তাছাড়া তোমরাও থাকো এখানে। এটাও একটা দিক দিয়ে ভালো, আমরাও থাকি এখানে, দেখি কেমন ছেলে। ইরা, তুই তাহলে ওই ছেলেকে এখানে আসতে বল। ঠিক আছে, আমি ওকে কল দিচ্ছি। এদিকে ইরা আকাশকে কল দিয়ে সব ঘটনা বলতে থাকে। সবটা শুনে, তুমি আমাকে 15 মিনিট সময় দাও, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কিন্তু তোমার বাসা থেকে তো আসতে মিনিমাম 30 মিনিট সময় লাগার কথা, তাহলে তুমি 15 মিনিটে কিভাবে? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এদিকে আকাশ তৈরি হয়ে ওর বাসার ছাদে যায়।
এবার ওখান থেকে ইরাদের বাসার কাছাকাছি একটা জায়গায় এসে নামে। এবার কিভাবে আসে আর কিভাবে নামে তা আপনারা পরে জানতে পারবেন, যখন আপনারা আকাশের এক এক করে রহস্য জানতে পারবেন। সেজন্য এখন হয়তো কিছু একটা মিস করে ফেলেছেন, তবে চিন্তা করবেন না, তা আপনারা তাড়াতাড়ি জানতে পারবেন। এদিকে ইরার পরিবার এই নিয়ে কথা বলতে থাকে। 15 মিনিট প্রায় শেষ হতে চলল, তখনই কেউ একজন দরজায় বেল দেয়। সেজন্য ইরা তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। এদিকে আকাশকে দেখে ইরা জড়িয়ে ধরে, যদিও বাকিরা কেউই তা দেখতে পাচ্ছে না, কেননা ড্রয়িং রুম থেকে মেইন দরজা দেখা যায় না। তুমি এত তাড়াতাড়ি করে কি করে এলে? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে থাকবে নাকি ভিতরে আমাকে আসতে দেবে? তো তোমার কি নার্ভাস লাগছে না? জি না, এখন চলো, তোমার বাবা মার সাথে পরিচয় তো করিয়ে দিবে। ঠিক আছে, চলো এখন। এদিকে ইরা আর ওর বাবা মা সামনে নিয়ে আসে। এদিকে আবির আর ওর বাবা আকাশের দিকে তাকিয়ে আছে, সাথে ইরার আম্মু, কিন্তু ইরার বাবা এখনো নিচের দিকেই তাকিয়ে আছে। আব্বু আম্মু, ওর নাম পারভেজ হোসেন আকাশ। আমি ওকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করব। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা এখানে। ইরার আব্বু, তুমি নিচের দিকে তাকিয়ে আছো কেন? কথাটা শুনে রফিক চৌধুরী আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এ কি তুমি? আপনি কি আমাকে চেনেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? না আঙ্কেল, আমি তো আপনাকে চিনতে পারছি না। তুমি 5টা মিনিট বসো, আমি আমার রুম থেকে আসতেছি। কথাগুলো বলে ইরার আব্বু রুমে আসে। ওখানে উনি একটা ড্রয়ার থেকে ছবি বের করে, তারপর একটা হাসি দিয়ে ছবিটা ওখানেই রেখে দিয়ে নিচে চলে আসে। আচ্ছা আকাশ, তুমি কি করো? তোমার বাবা মা কোথায় থাকে? আমি পড়াশোনা করি, এর বাইরে টিউশনে করি। বাবা মা গ্রামের বাড়িতে থাকে। দেখছেন আঙ্কেল, ইরা এমন ছেলেকে পছন্দ করেছে, এই ছেলে তো ইরার 1 সপ্তাহের খরচ পর্যন্ত চালাতে পারবে না। বন্ধু, তুই তাহলে আবিরকে নিয়ে এখন বাসায় যা। কিন্তু আঙ্কেল, বিয়ের তারিখ? ওই ব্যাপারে আমি পরে কথা বলে নেব তোমার বাবার সাথে। ঠিক আছে বন্ধু। এরপর আবির ওর বাবার সাথে চলে যায়। এখন শুধু ইরার বাবা মা আর আকাশ আর ইরাই আছে এখানে। তুমি আমার মেয়েকে কত বছর ধরে ভালোবাসো? 3 বছর ধরে। দেখো আকাশ, তুমি শিক্ষিত একজন ছেলে, তাই তোমাকে কিছু কথা বলি। জি আঙ্কেল, বলেন। দেখো, তুমি এখনো কোনো চাকরি করো না, নাই তেমন কোনো টাকা তুমি রোজগার করতে পারো। সেজন্য তুমি নিজেও বুঝতেও পারছো আমি কি বোঝাতে চেয়েছি। জি আঙ্কেল, কিন্তু আমার এখানে কিছু কথা বলার আছে। কি কথা বলো? আমি নিজের পায়ে দাঁড়াতে পারলে আপনি ইরার সাথে আমার বিয়ে দিবেন তো? দিব, কথা দিলাম। আমি তোমাকে 1 বছর সময় দিলাম। তুমি এই 1 বছরের ভিতরে কিছু একটা করে নিজেকে এমন ভাবে তৈরি করে নাও যেন আমার মেয়ে তোমার বাসায় এসে কষ্ট না পায়। তুমি তো জানো এরা কেমন পরিবেশে আর কিভাবে বড় হয়েছে। শুধু তোমার জন্য আমি 1 বছর সময় দিলাম। তোমার জায়গায় এরা যদি অন্য কাউকে নিয়ে আসতো, আমি একটিবারের জন্য তাকে 1 দিনেরও সময় দিতাম না। কিন্তু আঙ্কেল, আমাকে কেন সময় দিলেন তাহলে, তা জানতে পারি কি? এর উত্তর আমি তোমাকে অন্য একটা সময়ে জানিয়ে দেব। তবে এই 1 বছরে তুমি এরার সাথে দেখা, কথা এগুলো করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আঙ্কেল, আমার উপরে এতটুকু দয়া দেখানোর জন্য। তুমি আমার যে সাহায্য করলে এটার কাছে তো কিছুই না। আব্বু, কিন্তু আকরাম চৌধুরী যদি ঝামেলা করে? কি নিয়ে ঝামেলা করবে? ওনারা তো ব্যবসায় আমাদের অনেক উপরে, যদি উনি ব্যবসায়িক দিক দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে? তা পরে দেখা যাবে। আমি তাহলে চলি এখন। তুই আকাশের সাথে কথা বলে কিভাবে কি কি করবি না করবি সব ঠিক করে নিস। ঠিক আছে আব্বু। ইরার আব্বু তো চলে যায়। উনি যাওয়ার পরে আকাশকে নিয়ে ইরা ওর রুমে আসে। এইদিকে ইরা তো বিশ্বাস করতে পারছে না কিভাবে ইরার বাবা আকাশকে মেনে নিল। আপনারা নিজেরাও তো বুঝতে পারছেন না কিভাবে কি হলো, তবে চিন্তা করবেন না, আপনারা সামনের দিকে সবকিছুই জানতে পারবেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বাবা তোমাকে মেনে নেবে। আমি তো নিজেও বুঝতে পারছি না। সে যাই হোক, বাবা তোমাকে মেনে নিয়েছে, এইটাই অনেক বড় পাওনা আমার। তবে তোমাকে কিন্তু 1 বছরের ভিতরে প্রতিষ্ঠিত হতে হবে। চিন্তা করো না, হয়ে যাবে। তুমি শুধু আমার পাশে থেকো। এতদিন কি দূরে দূরে ছিলাম নাকি? আরে আমি তা বলিনি। তাহলে আর কতটা কাছে আসতে হবে শুনি? এখন যতটা কাছে আছো ততটা থাকলেই হবে। আকাশের কথাই ইরা খেয়াল করে ওরা অনেকটা কাছাকাছি, সেজন্য ইরা সরে বসে। এখন তাহলে যাও, আর কিভাবে প্রতিষ্ঠিত হবে তা ভাবো। যদি টাকা লাগে আমাকে বলো, আমি বাবাকে বলে তোমাকে কিছু টাকা দিতে বলবো ব্যবসার জন্য।
জানি তুমি এমনিতে নেবে না, সেজন্য পরবর্তীতে সেই টাকা তুমি পরিশোধ করে দিও। কিন্তু এটা তো খারাপ দেখায়। কিভাবে খারাপ হলো? এই যে তোমার আব্বুর থেকে টাকা নিয়ে যদি প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে আর এই চ্যালেঞ্জের কি লাভ হলো? তাহলে তুমি কি পারবে মাসে 50,000 প্লাস ইনকাম করতে? 50,000 কেন? তুমি পাশে থাকলে আমি মাসে 50 লাখ টাকা রোজগার করে দেখে দেব। হয়েছে চাপা মারা, এবার যাও তাহলে। আরেকটা কথা, সাবধানে থাকবে। সাবধানে কেন থাকবো? কেননা আব্বু তো আবির আর ওর বাবাকে মানা করে দিয়েছে। ওদের মানা করার পরে ওনারা তোমার আর আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করে যাবে। তুমি এত কিছু জানো কি করে? বাবা তো সেই অনেক আগে ওনাদের থেকে ব্যবসা না করে চলে এসেছে এই জন্য, কেননা উনি বাবার অনেকটা ক্ষতি করেছিল সেই জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা আমি তাহলে আসি। দাঁড়াও 1 মিনিট। কি বলবে বলো। এটা হঠাৎ করে আকাশের কপালে একটা চুমু দিয়ে দেয়। এটা কি হলো? তোমার গিফট। এখন যাও তাহলে। এদিকে আকাশ বের হয়, অন্যদিকে আবির আর ওর বাবা বসে আছে অফিসে। এটা কি হলো আব্বু? আমিও তো বুঝতে পারলাম না, দাঁড়া একটা কল দিয়ে দেখি। হ্যাঁ বাবা, তাই করো। এদিকে আবিরের বাবা কল দিয়ে কথা বলতে থাকে। বন্ধু, তুই তো কোনো কিছুই আমাকে আজ জানালি না। বন্ধু, আমি আকাশের সাথেই ইরার বিয়ে দিব। মানে কি বন্ধু? ওই ছেলে বেকার, না আছে কোনো টাকা পয়সা, তাহলে ও কিভাবে তোর মেয়ের খরচ চালাবে? সেটা আমি দেখে নেব। তুই কিন্তু কাজটা ভালো করলি না। কেন, কি করবি তুই? আগের মতো তোকে ব্যবসা থেকে বের করে দিব। ভুলে যাস না, এটা আমার প্রতিষ্ঠান, এখানে তোর কোনো কথা চলবে না। তুইও ভুলে যাস না, আমি ব্যবসায়িক দিক দিয়ে তোর থেকে অনেক উপরে আছি। আমি একবার তোকে বিশ্বাস করে নিজে ঠকেছি, দ্বিতীয়বার আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। তুই কিন্তু কাজটা ভালো করলি না বন্ধু। কোনটা ভালো কোনটা খারাপ তা আমি তোর কাছ থেকে শিখতে যাব না। ঠিক আছে, শুধু শুধু আবারও নিজেদের মধ্যে তুই ক্ষতি ডেকে আনলি। এদিকে আকরাম কল কেটে দেয়, সাথে আবিরকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে কিন্তু রফিক চৌধুরী এত বড় সাহস তোমার মুখের উপরে কথা বলে? তুই চিন্তা করিস না, আমি ওই মেয়েকে যে করেই হোক তোর কাছে নিয়ে আসব। ঠিক আছে আব্বু, কিন্তু কিভাবে আনবে? যদি আপসে রাজি না হয় তাহলে কৌশলে বা জোর করে হলেও নিয়ে আসব। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ ভার্সিটিতে এসে ওর স্যারের সাথে দেখা করে, কিন্তু ইরা তখন ভার্সিটিতে ছিল না। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি স্যার, বলুন কি কথা? তুমি একে শেয়ার মার্কেটের নাম শুনেছো? জি স্যার, কি হয়েছে বলুন তো স্যার। তোমাকে একবার আমার সাথে যেতে হবে। ওখানে কেন? ওই মার্কেট তো অনেক দূরে। ওই শেয়ার মার্কেটের মালিকের সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ওনার সাথে দেখা যে করবেন, কি প্রয়োজন আমাকে বলেন। আসলে আমি চেয়েছিলাম ওই মার্কেটে থেকে কিছু শেয়ার কেনার জন্য। ওই মার্কেটের শেয়ারের দাম তো অনেক বেশি, এত টাকা আপনি পাবেন কোথায়? এত বছর ধরে যে টাকা জমিয়েছি সে টাকা দিয়ে। কিন্তু ওই শেয়ার কেন? আমি 1 মাস আগে একটা আর্টিকেল পড়েছিলাম। আপনি তো অনেক রকম আর্টিকেলই পড়ে থাকেন। এটা ছিল ওই কোম্পানির আর্টিকেল। আজ পর্যন্ত যারা ওই কোম্পানির শেয়ার কিনেছে তারা কেউ কখনো লস খায়নি। সেজন্য আপনি ওই কোম্পানির শেয়ার কিনতে চাইছেন, এটাই তো? ঠিক তাই। তা কত টাকার শেয়ার কিনবেন? এই ধরো 20 লাখ টাকার। ঠিক আছে, আমি আপনাকে একজনের নাম্বার দিচ্ছি, আপনি সরাসরি ওনাকেই টাকা দিয়ে দিলেই হবে। আপনাকে কষ্ট করে ওনাদের কোম্পানি পর্যন্ত যেতে হবে না। যদি ওই লোকটা টাকা মেরে দেয়? উনি কোনো টাকা মারবে না, আমি ওনাকে বলে দেব, উনি নিজে আপনার থেকে এসে টাকা নিয়ে যাবে। আর আপনি কি কি শেয়ারগুলো কিনবেন সেগুলো আমাকে জানিয়ে দিবেন। আমি তাহলে ওনাকে বললে উনি নিয়ে আসবে সেই শেয়ারগুলো। ঠিক আছে, তাহলে কিছু শেয়ারের নাম তুমি রাখো, ওনাকে বলিও ওই শেয়ারগুলো নিয়ে আসার জন্য। ঠিক আছে স্যার, বলে দেব। স্যারের সাথে কথা শেষ করে ম্যানেজারকে কল দেয়। স্যার, হঠাৎ আপনি কল দিলেন, কিছু লাগবে কি? আমার কিছু লাগবে না, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানা নোট করুন। জি স্যার, বলুন। এরপর ঠিকানা দিলে সেই ঠিকানা নোট করে রাখে, আর ওই ঠিকানায় যেতে বলে ম্যানেজারকে। চিন্তা করবেন না, আমি সবকিছু নিয়ে চলে আসবো ওই ঠিকানায়। ঠিক আছে। এদিকে আকাশ বাসায় পৌঁছে যায়। বিকালে ইরা কল দেয়। কি করছো তুমি? এই তো ভার্সিটি শেষ করে বাসায় ফিরলাম। শুধু ভার্সিটিতে এলে কি হবে? চিন্তা করবেন না,
আমি সময় মতো দেখবে তোমার সামনে এসে হাজির হব। সেদিন তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিবে। আমি তো সেই আশাতে আছি, কবে তোমার হাতে বাবা আমাকে তুলে দিবে। আচ্ছা শোনো, একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে একটু গ্রামে যেতে হবে। গ্রামে কেন? আঙ্কেল আন্টি ঠিক আছে তো? আম্মু অসুস্থ, ওনাকে ডক্টর দেখানোর জন্য শহরে আনবো। তাহলে তুমি লেট কেন করছো? কিন্তু সমস্যা তো ওখানে। টাকা যা লাগে আমি ম্যানেজ করে দেবো। বাবা মাকে এনে রাখবো কোথায়? তুমি তো জানো আমি বন্ধুদের সাথে থাকি, এখানে তো থাকতে পারবে না ওনারা। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? ওনারা আমার সাথে আমার বাড়িতে থাকবে, বাবা মাকে আমি ম্যানেজ করে নেব। তুমি এই বিষয়ে কোনো টেনশনই নিও না। কিন্তু এতে তোমারই তো অসুবিধা হবে। কিছু হবে না, বিয়ের পর তো ওনাদের সেবা যত্ন করতেই হবে আমাকে। সেটা না হয় বিয়ের আগে করা শুরু করে দিলাম। আচ্ছা আমি তাহলে রাতে রওনা দেবো। সাবধানে যেও। ভাড়া হবে তো, নাকি আমি কিছু টাকা পাঠিয়ে দেব? লাগবে না, আমার কাছে আছে টাকা। ঠিক আছে, ওনাদের নিয়ে সোজা আমাদের বাসায় আসবে, আর না হয় আমি ওনাদের নিতে বাস স্ট্যান্ডে আসবো। ঠিক আছে। এদিকে আকাশ কল কেটে দিয়ে সাকিল, বাবু, অন্তর ওদের সাথে কথা বলতে থাকে, কেননা ওদেরকে টাকা দিয়েছিল বিভিন্ন কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করার জন্য। কি রে, কোনো আপডেট পেলে কি? মোটামুটি তোর কথা মতো আমাদের 5 দিনে লাভ হলো 20,000 টাকা। এই নে তোর 15,000 টাকা। আচ্ছা শোন, আমি বাড়িতে যাব, আম্মু অসুস্থ, ওনাকে নিয়ে শহরে আবার ফিরে আসবো। কি বলিস? কি হয়েছে ওনার? মেডিকেল চেক আপ করাতে আনবো ওনাকে। এটার সাথে কথা হয়েছে, ও বলেছে ওদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওর বাবা মা যদি... বলেছে ওনারা আসলে জানাবে কথা বলে। তুই কি রাতেই বের হবি? একটু পরেই বের হব। আচ্ছা যা তাহলে। এরপর আকাশ বেরিয়ে পড়ে, কয়েকটা ঘন্টা পরে চলে আসে গ্রামে। তাও রাত হয়ে যায়। এরপর ওর বাড়িতে আসে। কেমন আছিস তুই? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? হঠাৎ করে কি হলো তোমার? জানি না কি হলো, সংসারের কাজ করতে করতে এরকম তো হবেই। আচ্ছা সকালে আমার সাথে তোমরা শহরে যাবে। ওখানে কেন? তোমার চিকিৎসা করাবো। ওখানে তো অনেক খরচ। খরচ নিয়ে তোমাদের ভাবতে হবে না, তুমি আর বাবা মিলে তোমাদের কি কি লাগবে তা নিয়ে নিও। 10-15 দিন থাকতে পারবে এরকম করে নিও। ঠিক আছে, তোর বাবা তো ঘুমাচ্ছে, আমি সকালে বলে দিব। তুই বরং এখন শুয়ে থাক। ঠিক আছে আম্মু। এদিকে কিছুক্ষণ পরে আকাশও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পরের দিন দুপুরবেলায় ম্যানেজার আকাশের স্যারের বাসায় এসে হাজির হয়। আমাকে আপনার ঠিকানা দেওয়া হয়েছিল। ওহ, আপনি সেই ব্যক্তি, ভিতরে আসুন আমার সাথে। জি চলুন। এই নিন স্যার, আমাদের শেয়ারের নাম আর মূল্য এখানে লেখা আছে। আপনার যেগুলো পছন্দ হয় এখান থেকে চয়েস করে নিতে পারেন। তাহলে আমাকে কয়েকটা শেয়ারের নাম আর মূল্যগুলো বলতে থাকেন। জি স্যার, দেখাচ্ছে। ম্যানেজার একটা চার্ট বের করে ওনার হাতে দেয়। এরপর কিছু কিছু শেয়ার বুঝিয়ে দিতে থাকে। একটু পরে আমাকে ওই 30টা শেয়ারের মধ্যে 12টা দিলেই হবে। ঠিক আছে স্যার, এই নিন শেয়ার। এরপর শেয়ার দেয়। তারপর ম্যানেজার কিছু কাগজ দেয়। তারপর সবকিছু ঠিকভাবে সাইন করে দেয়। আমি তাহলে এখন যাচ্ছি। জি আসুন তাহলে। এই দিকের কাজ তো শেষ। একটু পরে আকাশ ওর বাবা মা সবকিছু গুছিয়ে নেয়। তাহলে চলো। আকাশ, ওখানে আমরা থাকবো কোথায়? এই নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমরা চলো আমার সাথে। তাছাড়া আমি তোমাদের এই পর্যন্ত কোনো কিছুর অভাব বুঝতে দেইনি, আর নাই বুঝতে দেব। কিন্তু আমরা থাকবো কতদিন ওখানে? সেসব তো কিছুই বললেন আমাদের। মোটামুটি 10-15 দিন তো থাকা পড়বে। ঠিক আছে, চল তাহলে। এদিকে আকাশ ওনাদের নিয়ে বাসে ওঠে। অন্যদিকে ইরাকে সবটা জানিয়ে দেয়। ইরা তো অনেক খুশি, কেননা আকাশের বাবা মা আসতেছে সেই জন্য। তোমাদের আসতে ঠিক কতক্ষণ লাগবে? কেন বলো তো? আমাকে তো আবার বের হতে হবে। এই তো 5 ঘন্টা তো লাগবে। আমি বাস স্ট্যান্ডে আসার 30 মিনিট আগে তোমাকে কল দেব, তাহলে তুমি চলে আসিও। ঠিক আছে। এদিকে ওরা তো আসতে থাকে। আকাশ ইরাকে কল দিয়ে জানিয়ে দেয় কতক্ষণ লাগবে আসতে, সেসব জানিয়ে দেয়। এদিকে ইরা বের হবে তখন। কোথায় যাচ্ছিস তুই? তোমাকে যে বললাম আকাশের বাবা মা আসতেছে, সেজন্য ওনাদের নিতে বাস স্ট্যান্ডে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা আম্মু, আমি তাহলে চলি। তা রান্না কি হয়েছে? রান্না প্রায় শেষ, তুই আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, আমি গেলাম।
এদিকে ইরা বাস স্ট্যান্ডে চলে আসে। ইরা আসার 5 মিনিট পরেই বাস এসে থামে। আকাশ ওনাদের নিয়ে বের হয়। এদিকে ইরা তখন বুঝতে পারে এরাই আকাশের বাবা মা, সেজন্য ওনাদের সামনে এসে সালাম করতে থাকে। তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। আকাশ, এই মেয়েটা কে? আঙ্কেল, আমি আকাশের বন্ধু। না বাবা, ও মিথ্যা বলছে। তাহলে সত্যিটা কি তুই বল। আবু ওর নাম ইরা চৌধুরী, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা বিয়ে করব। তো এতদিন ধরে আমাদের কেন বলিসনি? আব্বু আম্মু, থুকু, আঙ্কেল আন্টি, আপনার গাড়িতে উঠুন, তারপর সবটা বলতেছি। আকাশ, এই গাড়িটা কার? এই গাড়ি ইরাদের। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা আগে ভিতরে চলো, তারপর আমি তোমাদের সবটা বলতেছি। ঠিক আছে, চল। এরপর ওনাদের নিয়ে গাড়িতে এসে বসে। তারপর সব ঘটনা বলতে থাকে ওনাদের। সবটা শোনার পরে এত কিছু হয়ে গেল অথচ আমাদের কিছুই জানালি না। জানালে তো তোমরা শুধু শুধু টেনশন করতে, সেজন্য আমি কিছুই জানাইনি। কিন্তু আমরা ওদের বাসায় যদি যাই, ওর বাবা মা যদি... আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমার বাবা মা রাজি আছে, সেজন্য আপনাদের নিয়ে যাচ্ছি। কারণ আমি চাই না বাবা মার বিরুদ্ধে আপনাদের ওই বাসায় এসে অপমানিত হতে হোক। সেজন্য বাবা মাকে রাজি করিয়ে তারপর আমি আপনাদের নিতে এসেছি। কোনো অসুবিধা হবে না তো? তুমি কোনো টেনশন নিও না, ওনাদের যত্নের সামান্যটুকু অবহেলা আমি হতে দেব না। তোমার ভরসায় বাবা মাকে তোমাদের বাসায় নিয়ে যাচ্ছি। চিন্তা করো না, আমি সবটা সামনে নিব। এদিকে ওনারা চলে আসে ইরাদের বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়ে অবাক হয় এত বড় বাড়ি দেখার পরে। এরপর ওনারা ভেতরে আসে। এত বড় বাসা এদের? ওনারা আমাদের কিছু বলবে না তো? আরে আন্টি, কেউ কিছু বলবে না, আমি আছি তো, কোনো চিন্তা করবেন না। এরপর ওনারা এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। এরপর ইরা ওনাদের একটা রুম দেখিয়ে দেয়। আপনারা দুজন আজ থেকে এই রুমে থাকবেন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, কাল আপনাদের ডক্টরের কাছে নিয়ে যাব। আমরা তাহলে ফ্রেশ হয়ে নেই? ঠিক আছে আন্টি, আমি পাশের রুমে আছি। আপনাদের ফ্রেশ হয়ে গেলে আমি আপনাদের খেতে দেব। আকাশ কি আমাদের সাথে থাকবে? ও তো ম্যাচে থাকে, তবে চিন্তা করবেন না, আমি আপনাদের হসপিটালে নিয়ে যাব। আকাশ সরাসরি হসপিটালে চলে আসবে। ঠিক আছে। ইরা ওর রুমে আসে। এদিকে কিছুক্ষণ পরে ইরা ওনাদের নিয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। এরপর খাবার খেতে খেতে ওনারা বাকি কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে, তাই ইরা, ওনারা যে ডক্টর দেখাতে এসেছে, আকাশের কাছে তো এত টাকা হবে না। তাছাড়া ওনার তো যা অবস্থা বুঝেছি, লাখের উপরে খরচ হবে। কি বলেন, এত টাকা পাবো কোথায়? আচ্ছা তুই বরং ওনাদের যা যা খরচ হয় সেসব খরচ চালিয়ে যায়। কিন্তু আম্মু, আকাশ তো আমাকে বলেছে যা কিছু খরচ হবে সব খরচ ওই দেবে। আমাকে শুধু বলেছে আঙ্কেল আন্টি ঠিকভাবে খেয়াল রাখার জন্য। কিন্তু ও এত টাকা পাবে কোথায়? সেসব কথা তো আমি জানি না আব্বু। তুই একবার জিজ্ঞেস করে নিস ওকে। ঠিক আছে আব্বু। এদিকে ওনাদের খাওয়া হলে আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। এদিকে রাতে আকাশ কল দিয়ে ওনাদের কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে, ওনারা কি করছে, কি খেয়েছে, এইসব কিছুই। পরের দিন সকালে ইরা ওনাদের নিয়ে চলে আসে ওখানকার একটা বড় হসপিটালে। হসপিটাল দেখে ইরা নিজেও অনেকটা অবাক হয়, কেননা হসপিটাল এতটাই বড় যে আকাশ এখানে খরচ কিভাবে দেবে সেটাই ভাবতে থাকে। এদিকে আকাশও ততক্ষণে চলে আসে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাদের কোনো অসুবিধা হয়নি। তা এত বড় হসপিটাল, তুমি সবটা সামলাতে পারবে তো? চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। এখন চলো ভিতরে যাই। বাবা মা, তোমরাও চলো ভিতরে। হ্যাঁ চলো তাহলে। ওনারা ভেতরে এসে ডক্টর দেখাতে থাকে। ডক্টর ওনাকে দেখার পরে, দেখুন, ওনার অবস্থা তেমন একটা ভালো না। কি বলছেন ডক্টর? কি হয়েছে মায়ের? দেখুন, ওনাকে অপারেশন করাতে হবে। কত কি খরচ পড়বে, আর অপারেশনটা কিসের? দেখুন, ওনাকে আগে কয়েকটা টেস্ট দিব। এই রিপোর্টগুলো দেখার পরে আমি বলতে পারবো। তাহলে টেস্ট দিন, আমি করিয়ে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি, আপনি তাহলে করে নিন সবটা। এদিকে আকাশ ওর মাকে নিয়ে টেস্টের রুমে আসে। এবার কিভাবে কি কি করতে হবে তা একজনের সাথে কথা বলে ঠিক করে নেয়। একটু পরে, আকাশ আঙ্কেল দুপুরে হয়ে এসেছে, চলো আমরা খেয়ে নিই কিছু। কিন্তু মা তো নিজেও কিছু খায়নি। ওনাকে সেজন্য না খেয়ে থাকতে হবে, তবে টেস্ট হয়ে গেলে তখন আমি নিজ হাতে খাইয়ে দেব।
কিন্তু আকাশ, এতগুলো টাকা তুই পাবি কি করে? টাকা নিয়ে কোনো চিন্তা করো না, মায়ের সুস্থতাই আমার জন্য অনেক কিছু। আমরা তাহলে কিছু খেয়ে আসি, তোর মায়ের টেস্ট করানো হয়ে গেলে তখন না হয় বাকিটা হবে। ঠিক আছে, চলো। এরপর ওরা খাবার খেতে থাকে, এদিকে ডক্টরও ওনাদের কাজ চালিয়ে যেতে থাকে। এদিকে 3টা বাজে আকাশের মায়ের সব টেস্ট করানো শেষ হয়, তাই রিপোর্টের জন্য আসে ডক্টরের কাছে। দেখুন, সব রিপোর্ট তো আজকে পাবেন না, কিছু কিছু রিপোর্ট আপনারা আজকে পাবেন, আর 2টা রিপোর্ট কাল পাবেন। এখানে যে রিপোর্টগুলো আছে সবগুলোই ভালো আছে, কিন্তু কিন্তু কি ডক্টর? সমস্যা হচ্ছে আসল রিপোর্টগুলো কাল আসবে। ওই রিপোর্টের উপর ভিত্তি করে বলতে পারবো। তাহলে কি আমরা কাল আসবো? হ্যাঁ, বিকেলের দিকে আসলেই হবে। আর হাসপাতালের বিল হয়েছে 26,000 টাকা। বিল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে কালকে আসলেই হবে। এদিকে ডক্টরের সাথে কথা বলে সবাই চলে আসে। আকাশ ইরাদের বাড়িতে আসে, তবে ভেতরে আর আসেনি, বাহিরে থেকে ওনাদের ভেতরে দিয়ে চলে আসে। বাসার ভেতরে এসে ইরা আকাশের মাকে খাইয়ে দিতে থাকে। খাবার খাওয়ার সময় ইরা ওর মাকে সবটা বলে। তা এতগুলো টাকা আকাশ পেল কোথায়? সেসব জানি না, তবে ও সব টাকা কার্ডের মাধ্যমে দিয়েছে। যাক, ভালোই তো। আচ্ছা, ও যদি না পারে, আমরা তো আছি। আমি আকাশকে যতদূর জানি ও কখনো রাজি হবে না তোমাদের থেকে কিছু নিতে। দেখি কি হয়। এদিকে আকাশ একটা ব্যাংকে আসে, এসে কার্ড বের করে। আমার এই কার্ড সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দাও। কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব হবে, আমরা যেমন মাস্টার কার্ড ইউজ করি তেমন করে এটাও করে নেব। কিন্তু দুটোই তো আলাদা ব্যাপার। তাহলে একটা কাজ করো, আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব আলাদা একটা অ্যাকাউন্টে নিয়ে যাও, আর এই কার্ড চেঞ্জ করে একটা মাস্টার কার্ড বানাও, যেন আমি যখন চাইবো যেভাবে চাইবো সেভাবেই যেন খরচ করতে পারি। যেমনটা আপনার ইচ্ছে। এইসব করতে কতক্ষণ লাগবে? আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি করে দিচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। এদিকে ম্যানেজার কার্ড ঠিক করতে যায়। এদিকে আবিদ আর ওর বাবা আসে ওই ব্যাংকে। ওখানে আকাশকে দেখে তো অবাক হয়। আরে তুই এখানে? অন্য কাউকে আশা করেছিলে নাকি? তেমনই কিছু। তা একটা কথা বলার ছিল। কি কথা? তুই এই ব্যাংকে কি করিস? সবজি কিনতে এসেছি। ব্যাংকে আবার সবজি কবে থেকে বিক্রি করা শুরু করলো? আপনাদের মতো ফালতু লোকদের জন্য। এই, তোর সাহস তো কম না, তুই আমার বাবাকে অপমান করিস। তোরা বাবা ছেলে তো এরকমই, নতুন করে আর বলার কি আছে? তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। রেগে আকাশকে কিছু করতে যাবে, তখনই সিকিউরিটি এসে ওদের বাধা দেয়। কেননা ব্যাংকে তো এইসব মোটেও করা যাবে না, সেজন্য ওরা চুপ করে থাকে। তুই আজকে ব্যাংকের বাইরে আয়, তোকে বুঝাবো এই আবির চৌধুরী কি জিনিস। আমি অপেক্ষা করতেছি। এদিকে আকাশ অপেক্ষা করে কার্ডের জন্য, অন্যদিকে আবির আর ওর টাকা উঠিয়ে ব্যাংকের বাইরে আসে। বাবা, তুমি বাসা যাও, আমি এই বেটাকে আজকে বুঝিয়ে দেবো এই আবির চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে। দেখিস ব্যাংকের কোনো কিছু যেন না ভাঙে, তাছাড়া সব কিছু সাবধানে করিস, কেননা নয়তো ব্যাংক থেকে ডাকাতি মামলা দিয়ে দেবে। তাছাড়া এই ব্যাংকটা সবচেয়ে বড় ব্যাংক, সেই জন্য যাই করবি একটু সাবধানে করিস। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে আকাশ ওর কার্ড নিয়ে বের হতে যাবে, তখন খেয়াল করে বাইরে আবির কিছু লোক নিয়ে দাঁড়িয়ে আছে, তাই ওই পথে আর বের হচ্ছে না। কোনো সমস্যা কি স্যার? বাইরে ওরা দাঁড়িয়ে আছে আমায় মারার জন্য। আমাকে 5 মিনিট সময় দিন, আমি সিকিউরিটি দিয়ে ওদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু এখান থেকে তাড়ানোর পরে ওরা যদি বাহিরে আমার উপর হামলা করে? তাহলে একটা কাজ করো, ওরা যেভাবে আছে সেভাবে অপেক্ষা করুক। তুমি আমার জন্য হেলিকপ্টার ব্যবস্থা করো, আমি হেলিকপ্টার করে চলে যাই। চলুন স্যার আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এরপর আকাশ তো হেলিকপ্টার করে যেতে থাকে। এদিকে আবির তো অপেক্ষা করতে করতে শেষ। আব্বু, ছেলেটা তো বেরি হলো না, মনে হয় ভয়ে ভিতরেই বসে আছে। আমি কি ভিতরে যাব তাহলে? কোনো দরকার নেই, পরে আরো ঝামেলা বাড়বে। আমি তাহলে চলে আসবো? চলে আয়। এরা তো চলে যায়। অন্যদিকে পরের দিন আকাশ হসপিটালে এসে ডক্টরের হাতে কথা বলতে থাকে। দেখুন, এই 2টা রিপোর্টই খারাপ। কি বলছেন ডক্টর? চিন্তার কোনো কারণ নেই, শুধু ওনার অপারেশন করলেই সবটা ঠিক হয়ে যাবে। কত খরচ হবে? ওনার 2টা অপারেশন করতে হবে, একটা হলো হার্ট রিং বসাতে হবে, আর একটা হলো ওনার কিডনি চেঞ্জ করতে হবে। এই দুটো অপারেশনে ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছুই নেই,
শুধু খরচ হবে বেশি। কিরকম খরচ? দুটো কিডনি মিলে 6 লক্ষ আর হার্টের রিং মিলে 12 লক্ষ। এরপর অপারেশনের চার্জ মিলিয়ে 20 লক্ষ খরচ হবে। টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি এই দুইটা রিপোর্ট তাহলে রাখলাম। কিভাবে কি কি রিং আর কিডনি লাগবে আমাকে 7 দিন সময় দিন, আমি ব্যবস্থা করে নিব। পারবেন তো আপনি? অবশ্যই পারবো। আমি সবগুলো হাসপাতালে কিডনির ডিটেলস এখন পাঠিয়ে দিব। আশা করি 4 থেকে 5 দিনের ভিতরে কিছুটা হলেও পেয়ে যাব। ধন্যবাদ ডক্টর। আপনি তাহলে আপাতত 15 লক্ষ টাকা জমা করে দিন। বাকিটা যখন অপারেশন হবে তখন দিলেই হবে। আসলে যা যা লাগবে তা আমাদের কিডনি আনতে হবে, তো সেজন্য 70% টাকা আপনার থেকে আগেই নিয়ে নেওয়া হয়। বাকি 30% আমরা নিজেদের থেকে খরচ করে আনি। আমি তাহলে টাকা জমা করে দিচ্ছি। জি, চলুন আমার সাথে। ডক্টরের সাথে এসে টাকা জমা করে দেয়, এরপর বাসায় যেতে থাকে। বাসায় এসে রাতে ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে, এতগুলো টাকা তুমি দিবে কি করে? টাকা ম্যানেজ হয়ে যাবে। আমি বলছিলাম কি, বাবাকে বলে আমি অপারেশনের সব টাকা দিয়ে দিব কি? এর কোনো দরকার নেই, আমি যাই করব নিজের টাকায়। তাই বলে এতগুলো টাকা তুমি 7 দিনে কিভাবে জোগাড় করবে? বললাম না হয়ে যাবে। তুমি শুধু বাবা মায়ের খেয়াল রাখিও। আমি 5 দিন পরে আসবো তোমাদের বাসায়। তবে এই 5 দিন তুমি আমাকে কল করেও পাবে না। কেন কেন? সবটা আমি এসে জানাবো। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই আকাশ, আর ওর কাছে হঠাৎ এত কিছু আসলো কি করে? যে ছেলে কয়েকটা মাস আগেও টাকার জন্য কোনো কিছু কিনতে পারতো না, আজকে ওর কাছে এতগুলো টাকা আসলো কি করে? তবে ওপর এই 5 দিন আকাশ কোথায় থাকবে আর কোথায় যাবে যে ওকে কল দিয়েও পাবে না? যদি এই সব প্রশ্নের উত্তর জানতে চান তাহলে সিজন 2 অবশ্যই আপনাদের শুনতে হবে, কেননা সিজন 2 এর মধ্যে বাকি কাহিনী নিয়ে হাজির